নমস্কার বন্ধুরা, আজ আমি আবার নিয়ে এলাম তোমাদের পছন্দের অন্যতম রহস্যভেদী কিরিটি রায়কে, যাকে সৃষ্টি করেছিলেন ডক্টর নেহার রঞ্জন গুপ্ত, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1911 সালের 6ই জুন এবং তার মহাপ্রয়াণ ঘটে 1986 সালের 20শে ফেব্রুয়ারি। আজ আমার সংগৃহীত বইটির প্রকাশনার দায়িত্বে ছিলেন অমর সাহিত্য প্রকাশন। এদের সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা নিবেদন করে শুরু করছি আজকের গল্প, সামনে সমুদ্র নীল। আজ থাকলো অন্তিম পর্ব। সারাটা রাত্রি বর্ষণ ও ঝড়ের বিরাম ছিল না। শেষ রাত্রির দিকে ঝড় ও বৃষ্টির প্রকোপ কমে এলো ধীরে ধীরে, কিন্তু বাতাস তখনও বেগে বইছে। শেষ রাতের দিকে বোধ করি সামান্য সময়ের জন্য চোখে একটু তন্দ্রা মতো এসেছিল কিরিটির। তন্দ্রাটা ভেঙে গেল দরজায় কড়াঘাত শুনে। রায়মশাই, রায়মশাই, দরজাটা খুলুন। হোটেলের মালিক দেবেশ অধিকারীর গলা। কিরিটি উঠে দরজাটা খুলতেই যেন একটা দমকা হওয়ার মতো দেবেশ অধিকারী ঘরের মধ্যে এসে ঢুকলেন। কি ব্যাপার দেবেশবাবু? খুন? খুন? কিরিটির বিস্ময় প্রশ্ন। হ্যাঁ, খুন, 16 নম্বর ঘরে। মানে আমার এই পাশের ঘরে? কিরিটি পুনরায় প্রশ্ন করল। হ্যাঁ। কে খুন হয়েছে? অনুরাধা দেবী। সে কি? চলুন, মেঝেতে পড়ে আছে ভদ্রমহিলা, গলাটা দুভাগ করে কাটা। কিরিটি কয়েকটা মুহূর্ত স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থেকে বললে, আপনি কখন দেখলেন? সবে ঘুম ভেঙে উঠে, দেবেশ অধিকারী বললেন। ঘরের বাইরে বের হয়েছি চাকর বাকরকে জাগাবো বলে। হঠাৎ ওপরের দিকে তাকাতে নজর পড়ল 16 নম্বর ঘরের দরজাটা খোলা। দরজার পাল্লা দুটো হাওয়ায় পড়ছে আর খুলছে। তাড়াতাড়ি উপরে এলাম। ভদ্রমহিলার স্বামী নেই, কাল কাজে ভুবনেশ্বর গিয়েছেন। উনি একা ছিলেন, তাই আমাকে বলে গিয়েছিলেন একটু নজর রাখতে ওর উপরে। এখন কি হবে রায়মশাই? ওর স্বামী রাত্রে ফেরেননি? না, আজ দুপুরে ফিরবার কথা। আজকের এক্সপ্রেসেই চলে যাবেন ওরা। দেবেশ অধিকারী আবার বলতে লাগলেন, এবার আর হোটেলটা টিকিয়ে রাখতে পারবো না। হোটেল এবার উঠেই যাবে। 3 বছর আগে এক ভদ্রলোক গলায় খুর চালিয়ে 17 নম্বর মানে এই ঘরে আত্মহত্যা করেছিলেন। সেই ঘটনার পর হোটেল প্রায় উঠেই যেতে বসেছিল। এবার হয়েছে খুন। দুর্ঘটনার জন্য তো আর আপনি দায়ী নন, কিরিটি বলল। সে কথা লোক কি বুঝবে? হোটেলের নামে দুর্নাম রটে যাবে। এতদিনের ব্যবসা সর্বনাশ হয়ে গেল রায়মশাই। চলুন একবার পাশের ঘরে, কিরিটি বলল। আকাশ তখনও মেঘাচ্ছন্ন। বৃষ্টি না থামলেও হাওয়া বইছে এলোমেলো। সমুদ্র আথালি পাথালি করছে। বড় বড় ঢেউ তীরের উপর এসে ভেঙে ভেঙে পড়ছে। হোটেলের বাসিন্দারা তখন কেউ ওঠেনি। পাশের ঘরে অর্থাৎ 16 নম্বর ঘরে এসে ঢুকলো কিরিটি খোলা দরজা পথে। হাওয়ার দাপটে দরজার পাল্লা দুটো খুলছে আর বন্ধ হচ্ছে। ঘরের মধ্যে আলোটা জ্বলছে। সেই আলোতেই কিরিটির ভয়াবহ সেই দৃশ্যটা নজরে পড়ল। ঘরের মেঝেতে জমাট বাঁধা রক্তের উপরে উপুর হয়ে পড়ে আছে অনুরাধার দেহটা। ঘাড়ে একটা 4 ইঞ্চি পরিমাণ গভীর ক্ষত। হাঁ হয়ে আছে। বুঝতে কষ্ট হয় না কোনো ধারালো অস্ত্রের সাহায্যে আততায়ী পশ্চাৎ দিক থেকে মেয়েটিকে মোক্ষম আঘাত হেনেছে এবং সে আঘাতের ফলেই মৃত্যু ঘটেছে। পরনের শাড়িটা অগোছালো, ব্লাউজের পিঠের দিকে ছেঁড়া। শুভ্র পৃষ্ঠদেশ উন্মুক্ত অনেকটা, বাম হাতটা প্রসারিত, ডান হাতে একটা তীক্ষ্ণ ছুরি মুঠো করে ধরা। ঘরের চারপাশে তাকালো কিরিটি। একটা চেয়ার উল্টে পড়ে আছে, শয্যাটা এলোমেলো, চাদরটা নিচের দিকে ঝুলছে। ঘরের সর্বত্র একটা ধস্তাধস্তির চিহ্ন। কি নাম ভদ্রমহিলার? কিরিটি প্রশ্ন করল। অনুরাধা দত্ত মজুমদার, সলিল দত্ত মজুমদারের স্ত্রী। কবে এসেছিলেন এখানে? 4 দিন আগে। কথা ছিল দিন 10 থাকবেন, কিন্তু হঠাৎ মত পাল্টান দত্ত সাহেব। আজই যাবার কথা ছিল। আমি টিকিটের ব্যবস্থা করে দিয়েছি।
আপনি বলছেন ভদ্রমহিলা দত্ত মজুমদারের স্ত্রী, কিন্তু মাথাতে সিঁদুর তো দেখছি না, হাতে শাখা বা লোহাও দেখছি না, দুগাছা করে মাত্র সোনার চুড়ি। হয়তো পড়েন না, আজকাল তো অনেকেই ওসব ব্যবহার করেন না। তা বটে। আপনি ঠিক জানেন তো ভবেশবাবু, ওনার স্বামী স্ত্রী ছিলেন? খাতায় তো তাই লিখেছেন। 15 নম্বর ঘরে কেউ আছেন? কালই এসেছেন এক ভদ্রলোক, নাম চন্দ্রকান্ত ঘাই। আমি তো কাল রাত্রে পাশের ঘরেই ছিলাম, কোনো চেঁচামেচি বা গোলমালও আমার কানে আসেনি, কিরিটি বলল। যা ঝড়জল গিয়েছে রাত্রে, তা শুনবেন কি? তা ঠিক। ভালো কথা। এখানকার থানা অফিসারকে চেনেন তাকে? খুব চিনি, হেমন্ত সাহু, বছরখানেক হলো এখানে এসেছেন। ঠিক আছে, থানায় একটা খবর পাঠান। দেবেশ অধিকারী যেন একটু অনিচ্ছার সঙ্গে এই ঘর থেকে বের হয়ে যাবার জন্য পা বাড়াতেই কিরিটি বললে, এই ঘরটায় একটা তালা দিয়ে যান। আরও মিনিট 20 পরে নিচের তলায় অফিসে কিরিটি বসেছিল, সামনে এক কাপ চা। দেবেশ অধিকারীও সামনে এক কাপ চা নিয়ে ঝিম মেরে চেয়ারটার উপরে বসে। তার মাথার মধ্যে চিন্তার ঝড় বইছিল। বোর্ডাররা এখনো কেউ ব্যাপারটা জানে না। কিন্তু আর কতক্ষণ? শাহ এসে পড়বেন হোটেলে, সঙ্গে সঙ্গে জানাজানি হয়ে যাবে ব্যাপারটা। তারপর যে কি ঘটবে ভাবতেও দেবেশ অধিকারীর হাত পা যেন ঠান্ডা হয়ে যাচ্ছিল। শরীর শেখর এসে অফিসে ঢুকল। এই যে ম্যানেজার বাবু, শরীর বললে, আপনি এখানেই আছেন, আপনার বিলটা তৈরি রাখবেন, আমি আজই চলে যাব। চলে যাবেন কেন? কেমন যেন বোকার মতোই প্রশ্ন করলেন দেবেশ অধিকারী। এমন বিশ্রী ওয়েদার শুরু হলো, এখানে থাকার আর কোনো মানেই হয় না। এক্সপ্রেসে তো রিজার্ভেশন পাবো না, ভাবছি ভুবনেশ্বর থেকে প্লেনেই যাব। এই দুর্যোগে প্লেন কি ছাড়বে? কিরিটি বললে। ছাড়বে না? কিরিটির কথায় ওর মুখের দিকে তাকালো শরীর শেখর। মনে হয় ছাড়বে না। দেখুন আবার বৃষ্টি শুরু হলো, বলল কিরিটি। তার কি করা যাবে, ভুবনেশ্বরেই না হয় একটা দিন থাকবো, হোটেল তো সেখানে আছেই। আপনি বিলটা রেডি করে বরং আমার ঘরে পাঠিয়ে দিন। কথাগুলো বলে শরীর শেখর আর দাঁড়ালো না, ঘর থেকে বের হয়ে সিঁড়ি দিয়ে উপরে চলে গেল। কিরিটি শরীরের গমন পথের দিকে তাকিয়েছিল। কেমন যেন একটা ব্যস্ততা, একটা অস্থিরতা ভদ্রলোকের কথায় বার্তায়, হাবে ভাবে। কেন জানি না কিরিটির মনে হলো, কেবল কি এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্যই ভদ্রলোক চলে যাবার জন্য ব্যস্ত হয়ে উঠেছেন? দেবেশবাবু, ভদ্রলোক দোতলায় কোন ঘরে থাকেন? 18 নম্বর ঘরে, আপনার ঠিক পাশের ঘরে। দেখলেন তো রায়মশাই, আপনাকে বলছিলাম না আমার সর্বনাশ শুরু হলো, সবাই চলে যাবে। ভদ্রলোক তো এখনো ব্যাপারটা জানেন না, কিরিটি বললে। জানেন না কি, নিশ্চয়ই জেনেছেন, দোতলারই একটা ঘরে যখন খুন হয়েছে। কিরিটি প্রত্যুত্তরে মৃদু হাসলেন। আচ্ছা দেবেশবাবু, হোটেলের তো সবাই যাচ্ছে, কিন্তু 15 নম্বর ঘরের ভদ্রলোকটি তো এখনো জাগেননি। এত বেলা পর্যন্ত ঘুমোচ্ছেন নাকি? দেবেশ অধিকারী কি যেন বলতে যাচ্ছিলেন, বলা হলো না। হোটেলের সামনে সাইকেল রিক্সা থেকে থানার দারোগা হেমন্ত সাউকে নামতে দেখা গেল। হে যে দারোগা বাবু, শুকনো গলায় বললেন দেবেশ অধিকারী। হেমন্ত সাহু রিক্সা থেকে নেমে একটা গোলা ব্যাঙের মতো থপথপ করে হাঁটতে হাঁটতে হোটেলের অফিস ঘরে এসে ঢুকলেন। মোটা বেঁটে থলথলে চেহারা, ঠোঁটের ওপরে ভারী একজোড়া গোঁফ, চোখ দুটো ছোট বর্তুলাকার, মুখ বসন্তের দাগে ভর্তি, পরনের ইউনিফর্ম টাইট হয়ে গায়ে বসেছে। কি ব্যাপার দেবেশবাবু, কে খুন হলো? দেবেশ অধিকারীর গলার স্বর বসে গিয়েছে। তিনি বললেন, 16 নম্বর ঘর। 16 নম্বর ঘর খুন হয়েছে? না, ওই ঘরে এক ভদ্রমহিলা খুন হয়েছেন। ঘরে আর কেউ ছিল না? না, ওর স্বামী গতকাল জরুরি কাজে ভুবনেশ্বর গিয়েছেন, এখনো ফেরেননি, বললে কিরিটি এবারে। আপনি? কথাটা বলে সাহু তাকালেন কিরিটির মুখের দিকে। জবাব দিলেন দেবেশ অধিকারী। উনি স্যার কিরিটি রায়, নামকরা একজন সত্য সন্ধানী, মানে ডিটেকটিভ। তা উনি এখানে কেন? আমি এই হোটেলেই গতকাল এসে উঠেছি। চলুন, ডেড বডি কোথায়? 16 নম্বর ঘরে বললেন না? কাল রাতে যখন অত ঝড় বৃষ্টি চলছিল তখনই বুঝেছিলাম একটা অঘটন কিছু ঘটবে। কে জানতো, একেবারে যাকে বলে আমার নাকের ডগাতেই
আপনার হোটেলেই সেটা ঘটে বসে আছে। আর সালার এসপিও কাল থেকে থানায় এসে বসে আছে। তা 16 নম্বর ঘরটি কোথায়? দোতলায়, দেবেশ বললে। চলুন, যত সব ঝুট ঝামেলা। খুর্দা রোডে বেশ ছিলাম, ছিঁচকে চোরের কিছুটা উৎপাত ছিল বটে, কিন্তু আমার খুন জখম ছিল না। কিরিটি মৃদু মৃদু হাসছিল নিঃশব্দে। সেদিকে নজর পড়ায় সাহু বললেন, আসছেন যে, হাসির কথাটা কি হলো জানতে পারি কি? আপনাদের এসপি মিস্টার নির্মল বড়ুয়া না? চকিতে ফিরে তাকালেন সাহু। হ্যাঁ, তার নাম জানলেন কি করে? তার সঙ্গে আমার যথেষ্ট পরিচয় আছে। থানায় ফিরে গিয়ে আমার নামটা বললেই তিনি চিনতে পারবেন। কি যেন আপনি করেন? দেবেশবাবু বলছিলেন। 3 বছর আগে এই হোটেলেই ওই দোতলায় 17 নম্বর ঘরে একটা খুন হয়েছিল। সেই ব্যাপারেই খুন হয়েছিল 3 বছর আগে এই হোটেলে? হ্যাঁ, ওকেই মানে দেবেশবাবুকেই জিজ্ঞাসা করুন মিস্টার সাহু। তাই এখানে আসার আগে মিস্টার বড়ুয়াকে ট্রাঙ্ক কলে আমি কটকে আসার কথাটা জানিয়েছিলাম। তার এবং আপনার সাহায্যের হয়তো আমার প্রয়োজন হতে পারে। তিনি আমায় বলেছিলেন আপনি একজন খুব কম্পিটেন্ট অফিসার। তাই এইসব কথা আগে বলবেন তো। সাহুর ব্যবহার তো বটেই, গলার স্বর কথাবার্তাও যেন পাল্টে গিয়েছে। ভেবেছিলাম আজ সকালেই আপনার সঙ্গে দেখা করতে যাবো থানায়। হ্যাঁ হ্যাঁ, গত রাত্রেই সাহেব আমাকে বলছিলেন বটে, কিন্তু আপনি যে ঘটনার কথা বলছেন সেসব গত রাত্রেই থানায় পুরাতন ডায়েরি উল্টে পাল্টে আমি দেখছিলাম। সেটা তো একটা সুইসাইড কেস না, হোমিসাইড, খুন, ডায়াবলিক্যাল মার্ডার। আর এখানে এই হোটেলে গত রাত্রে 16 নম্বর ঘরে যা ঘটেছে সেটাও তাই, মার্ডার, নৃশংস খুন। আপনি ডেড বডি দেখেছেন মিস্টার রায়? হ্যাঁ, পিছন থেকে আকস্মিকভাবে কোনো ধারালো অস্ত্র চালিয়ে এমন আঘাত করা হয়েছে যে তাতেই ভদ্রমহিলার মৃত্যু হয়েছে বলে আমার ধারণা। অস্ত্র কি কাটারি? না, ধান কাটা হয় যে কাস্তের সাহায্যে। আমার অনুমান সেই ধরনেরই কোনো অস্ত্র আততায়ী ব্যবহার করেছিল। তারপর মৃতের হাতে একটা ধারালো ছুরি গুঁজে দিয়ে ব্যাপারটাকে আত্মহত্যা বলে রূপ দেওয়ার চেষ্টা করা হয়েছে। বুঝলেন কি করে? ওটা উন্ডের পজিশন ও ডেপথ দেখলে আপনিও বুঝতে পারবেন মিস্টার সাহু। কিন্তু ভদ্রমহিলাকে কে খুন করলো? হত্যাকারীর মোটিভ বা উদ্দেশ্য একটা কিছু ছিল বইছে, বিনা মোটিভে তো খুন হয় না। আসুন না, উপরে চলুন আমার সঙ্গে, সাহু অনুরোধ জানালেন। বেশ, চলুন। সেই 16 নম্বর ঘর, সেই রক্তাক্ত মৃতদেহ, চারপাশে মেঝেতে জমাট বাঁধা চাপ চাপ রক্ত। সাহু সেই দৃশ্যটা দেখে যেন থমকে গেলেন। অস্ফুট কণ্ঠে বললেন, কি ভয়ানক। বাইরে তখন আবার বৃষ্টি শুরু হয়েছে। মেঘে মেঘে আকাশটা কালো হয়ে রয়েছে। এটার বয়স কত হবে বলুন তো মিস্টার রায়? সাহুর প্রশ্ন। বছর 28-29 তো হবেই। বলছিলেন না দেবেশবাবু মেয়েটি বিবাহিতা, কিন্তু মাথায় বা কপালে সিঁদুর দেখছি না। বউটু সাজিয়ে মেয়েটাকে নিয়ে ফুর্তি করতে। না না, ওরা স্বামী স্ত্রী। প্রফেসরও তাই বলছিলেন গতকাল সকালে। প্রফেসরও ভদ্রমহিলাকে চিনতেন। দেবেশ অধিকারী প্রতিবাদ জানালেন। অধ্যাপক? কে অধ্যাপক? অধ্যাপক সরিত শেখর সেন। ওই তো দোতলাতে 18 নম্বর ঘরে উঠেছেন। আমার বাম দিককার ঘরে, কিরিটি বললে। আমি 17 নম্বর ঘরে আছি। সাহু বললেন, এ ঘরের ডান দিকের 15 নম্বর ঘরে কেউ নেই? আছেন, গতকালই এসেছেন, চন্দ্রকান্ত ঘাই নামে এক ভদ্রলোক। মিস্টার রায়, আপনি তো বললেন আপনি 17 নম্বর ঘরে আছেন। কাল রাত্রে আপনি কিছু শোনেননি? না, কাল। কিরিটির কথা শেষ হলো না। ঘরের বাইরে জুতোর শব্দ শোনা গেল। সকলেই দরজার দিকে তাকালো। ঘরে এসে ঢুকলো সলিল দত্ত মজুমদার। ঘরে পা রেখেই ওদের দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার, আমার ঘরে ভিড় কেন দেবেশবাবু? কারো মুখে কোনো কথা নেই। আপনি মিস্টার দত্ত মজুমদার? প্রশ্ন করলেন সাহুই সর্বপ্রথম। হ্যাঁ। উনি আপনার স্ত্রী? ওই যে মেঝে পড়ে। মেঝের দিকে তাকিয়ে একটা অস্ফুট চিৎকার করে উঠল সলিল দত্ত মজুমদার। হরিবল!
কি অনুরাধাকে অমন করে খুন করলো কে? নাকি অভিমান করে অনুরাধা শেষ পর্যন্ত আত্মহত্যাই করলো? আত্মহত্যা নয় মিস্টার দত্ত মজুমদার, ইট ইজ আ সিম্পল কেস অফ মার্ডার, ডায়াবলিক্যাল মার্ডার। কিরিটি ধীরে ধীরে দত্ত মজুমদারের মুখের দিকে তাকিয়ে বলে গেল, কিন্তু কে কে হত্যা করলো? কাঁদো কাঁদো গলায় বলল সলিল দত্ত মজুমদার। শাহু এবারে বললেন, উনি আপনার স্ত্রী? স্ত্রী না, মানে ঠিক স্ত্রী নন। পুনরায় শাহুর প্রশ্ন। মানে ঠিক বিবাহিত না হলেও স্ত্রীর মতো ছিল। শাহু অত্যন্ত স্পষ্ট বক্তা বললেন, মানে উনি তাহলে আপনার রক্ষিতা ছিলেন বলুন? হ্যাঁ, মানে স্ত্রীর মতোই। ইতিমধ্যে অনেক জোড়া কৌতূহলী চোখ 16 নম্বর ঘরের দরজার সামনে ঝুঁকি দিতে শুরু করেছিল। সলিল দত্ত মজুমদার বললেন, এখন আমি কি করি? অসহায় গলার স্বর। শাহু বললেন, ইনভেস্টিগেশন শেষ না হওয়া পর্যন্ত আপনি হোটেল ছেড়ে কোথাও এক পা বাইরে যাবেন না। কেন? কারণ মৃতার সঙ্গী ছিলেন আপনি, একমাত্র কাছের মানুষ, এবং আপনারা দুজন স্বামী স্ত্রী পরিচয়ে এই হোটেলে এসে উঠেছিলেন। না না, আমি একাই নই, সলিল দত্ত মজুমদার বললেন। আরও একজন এই হোটেলে আছে, 18 নম্বর ঘরে, অনুরাধার পূর্বতন প্রেমিক। কার কথা বলছেন? প্রফেসর শরীরশেখর সেন। কাল তো সকালের দিকে অনেকক্ষণ 18 নম্বর ঘরে দুজনে ঢলাঢলি করছিল, আর কাল তো সারাটা দুপুর ও রাত্রের দিকে আমি হোটেলেই ছিলাম না, ওরাই ছিল। কিরেটি তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছিল সলিল দত্ত মজুমদারকে। হঠাৎ এবারে বলল, আপনার সারা জুতো ও প্যান্টের নিচে অত বালি এলো কোথা থেকে? সমুদ্রের ধার দিয়ে হেঁটে এসেছি তো, তাই বোধ করি। আপনি তো গাড়িতে ভুবনেশ্বর গিয়েছিলেন, ফিরে এসেছেন কি সমুদ্রের ধার দিয়ে হেঁটে হেঁটে? না না, তা কেন, গাড়িতেই ফিরেছি, তবে হোটেলের কাছাকাছি এসে গাড়ি থেকে নেমে হেঁটে এলাম। কাল কখন ভুবনেশ্বর পৌঁছেছিলেন? কখন সেখান থেকে রওনা হয়েছেন? ভোরবেলা রওনা হয়েছে। এখানে আসতে কতক্ষণ সময় লাগলো? তা ঘন্টা 2 প্রায়। কিন্তু এত কথা আমাকে জিজ্ঞাসা করছেন কেন? আর আপনিই বা কে? শাহুই জবাব দিলেন সলিল দত্ত মজুমদারের কথাটার। বললেন, উনি আমাদের লোক, যা জিজ্ঞাসা করছেন তার জবাব দিন ওকে। কিরুটি বললে, ওকে আমার কিছু জিজ্ঞাসা নেই মিস্টার শাহু, আপনার যদি কিছু জানবার থাকে। না, আমি আর কি জিজ্ঞাসা করব, হেমন্ত শাহু বললেন। দেবেশবাবু, ঘরের দরজা তো দেখছি গডরেজের তালা লাগানো, কিরুটি বলল। হ্যাঁ, এই হোটেলে সব দরজাতেই গডরেজের তালা লাগানো। দুটো করে নিশ্চয়ই চাবি আছে প্রত্যেক তালার? হ্যাঁ, একটা অফিসে থাকে, অন্যটা বোর্ডারকে দেওয়া হয়। একটা চাবি তো দেখছি তালায় লাগানো, অন্যটা নিচে অফিসে আছে, কিবোর্ডে টাঙানো। আনবো? নিয়ে আসুন। আর ওই সঙ্গে শরীফবাবুকে এই ঘরে পাঠিয়ে দিয়ে যান। দেবেশ অধিকারী ঘর থেকে বের হয়ে গেলেন। কিরিটি আবার সলিল দত্ত মজুমদারের দিকে তাকালো। মিস্টার দত্ত মজুমদার, আপনি অনুরাধা দেবীর প্রতি সন্দিহান হয়ে উঠেছিলেন? মেয়ে মানুষকে কেউ পুরোপুরি বিশ্বাস করতে পারে কি? মেয়ে মানুষ যাত্রাই অবিশ্বাসিনী হয়, তাই কি আপনার ধারণা? তাই নচেত দেখুন না, হঠাৎ পুরনো প্রেমিককে দেখেই অনুরাধার পূর্ব স্মৃতি জেগে উঠল। প্রফেসরকে কি আপনি সন্দেহ করেন? ঠিক ওই মুহূর্তে প্রথম দেবেশ অধিকারী ও তার পশ্চাতে শরীরশেখর ঘরে এসে ঢুকলেন। ঘরে পা দিয়েই শরীরশেখর অস্ফুট কণ্ঠে বললে, এ কি অনুরাধা এভাবে, ওকে কে খুন করলে? ওহ, কি ভয়ানক। আপনি তো চেনেন শরীরবাবু, ওর সঙ্গে আপনার পরিচয় ছিল? হ্যাঁ, একসময় ছিল ঠিকই, পরে অনুরাধা মিস্টার দত্ত মজুমদারকে বিবাহ করেছিল। আপনি সে কথা কার কাছে শুনলেন? অনুরাধা দেবী বলেছিলেন নাকি? না, সলিল দত্ত মজুমদারই বলেছিলেন কাল, সুধান্না ওকে। কিন্তু ওদের বিয়ে তো হয়নি, অনুরাধা দেবী ওর কিপিংয়ে ছিলেন। এখন মনে পড়ছে বটে, অনুরাধা ওই রকম কিছু একটা গতকাল আমাকে বলেছিল, এবং এও বলেছিল ওর স্ত্রী আছেন। কি মিস্টার দত্ত মজুমদার, কথাটা কি সত্যি? হ্যাঁ ছিল, বাট সি ইজ ডেড। অনেকদিন আগেই মারা গিয়েছে মনে হয়। কথাটা ঠিক বুঝলাম না, কিরিটি বললে। মানে অনেক বছর সে নিরুদ্দিষ্টা।
হঠাৎ প্রায় 4 বছর আগে আমাকে ছেড়ে সে চলে যায়। তারপর থেকে তার অনেক সন্ধান করেছি, কিন্তু কোনো সন্ধান তার পাইনি। আচ্ছা, তাকে আপনি কবে বিবাহ করেছিলেন? লন্ডন থেকে ফিরে এসে চাকরিতে ঢোকার পর। ওই সময় শরীরশেখর বললে, ওর পূর্বতন স্ত্রী, যাকে উনি লন্ডন থেকে ফিরে এসে বিবাহ করেছিলেন, বলছেন সেই মহিলা অর্থাৎ মুকুল রায়কে উনি আদপেই বিবাহ করেননি। উনি মিথ্যা বলছেন। চকিতে সলিল দত্ত মজুমদার শরীরশেখরের মুখের দিকে তাকালো এবং বলল, নিশ্চয়ই আপনার প্রেমিকা অনুরাধা আপনাকে বলেছে কথাটা। যেই বলে থাকুক, কথাটা সত্যি কিনা? না, সত্য নয়। জিমুদবাহন রায়কে আপনি চেনেন? না, তাকেও চেনেন না। শরীরশেখর আবার প্রশ্ন করেন, কে জিমুদবাহন রায়? মুকুল রায়ের দাদা, এককালে যার সঙ্গে আপনার ঘনিষ্ঠতা ছিল। জিমুদবাহন বলেও আমি কাউকে চিনি না। অথচ ওই জিমুদবাহন, শরীরশেখর বললে, একদিন ওর অফিসে এসে ওকে থ্রেটেন করে গিয়েছিলেন। অনুরাধাই কথাটা আমাকে কাল বলেছিল। She was a ramp, শৈরিনী। চাপা ক্রুদ্ধ স্বরে সলিল দত্ত মজুমদার বললে। কিরিটি ওদের তর্ক বিতর্ক শুনছিল। এতক্ষণ একটি কথাও বলেনি। এবার বললে, ডক্টর সেন, আপনিও পুলিশের এনকোয়ারি পর্ব সমাধান না হওয়া পর্যন্ত এই হোটেল ছেড়ে কোথাও যাবেন না। কিন্তু আমি যে আজই চলে যাব, শরীরশেখর বললে। সাহু বললেন, আপনি যেতে পারবেন না। কেন, আমাকে কি হত্যাকারী বলে সন্দেহ করছেন? শরীরশেখর বললে। কিরিটি বললে, ঘটনা পরিস্থিতি এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যে কেউই আপনারা সম্ভাব্য সন্দেহের তালিকা থেকে বাদ যাচ্ছেন না। আপনি ও মিস্টার দত্ত মজুমদার তো বটেই, 15 নম্বর ঘরে যিনি আছেন তিনিও না। দেবেশবাবু বললেন, হয়ে গেল, আমার হোটেল এবারে উঠেই গেল। কিউটি বললে, আপনি এ ঘরের ডুপ্লিকেট চাবিটা এনেছেন দেবেশবাবু? না। একটা ছোট্ট ঢোক গেলে হতাশার ভঙ্গিতে ভবেশ অধিকারী বললেন, চাবিটা কিবোর্ডে নেই রায়মশাই। নেই মানে কি? খুঁজে পেলাম না। দেবেশ শুকনো গলায় বললেন, চাবিটা কাল সকালেও কিবোর্ডে ছিল, কিন্তু দেখতে পেলাম না। তবে চাবিটা গেল কোথায়? চাকর বাকরদের জিজ্ঞাসা করেছেন? না। কিউটি বললে, মিস্টার সাহু, চলুন পাশের ঘরের ভদ্রলোকটির সঙ্গে কথা বলে যাক। ডক্টর সেন, আপনি আপনার ঘরে যান। প্রথমে সাহু ও তার পশ্চাতে কিরিটি ঘর থেকে বের হয়ে এলো। শরীরশেখর ও সলিল দত্ত মজুমদারও পিছনে পিছনে এলো। সকলের পশ্চাতে দেবেশ অধিকারী। বাইরে আকাশ তখনও মেঘে মেঘে কালো। থেকে থেকে বৃষ্টি হচ্ছে, তবে হাওয়াটা কিছুটা স্তিমিত। সূর্যের মুখ মেঘের আড়ালে চাপা পড়ে আছে। 15 নম্বর ঘরের দরজা বন্ধ তখনও। সাহুই বন্ধ দরজার গায়ে কয়েকবার ধাক্কা দিয়ে চেঁচালেন, দরজাটা খুলুন, শুনছেন মশাই, দরজাটা খুলুন। কিন্তু সারা শব্দ পাওয়া গেল না। সাহু আবার ধাক্কা দিলেন আরো জোরে, দরজাটা খুলুন, দরজাটা খুলুন। প্রায় মিনিট 3 ধাক্কাধাক্কির পর ঘরের দরজা খুলে গেল। কে? কি চাই? কিন্তু ওই পর্যন্তই। আর কথা বেরোলো না চন্দ্রকান্তের মুখ থেকে। এক মাথা ঝাঁকড়া ঝাঁকড়া কাঁচা পাকা এলোমেলো চুল, মুখ ভর্তি কাঁচা পাকা দাড়ি, পরনে একটা মলিন স্ল্যাক্স ও গায়ে একটা ততোধিক ময়লা ও ছেঁড়া গেঞ্জি। গেঞ্জিটা যে কতদিনের পুরনো ও ময়লা কে জানে। সাহুই প্রশ্ন করলেন, কি নাম আপনার? আপনার নাম দিয়ে কি হবে? সাহু এবার একটু বেশ কড়া গলাতেই বললেন, যা জিজ্ঞাসা করছি তার জবাব দিন। বলেই চন্দ্রকান্তকে আর জবাবের অবকাশ না দিয়ে তাকে ঠেলেই যেন এক প্রকার সকলে ঘরের মধ্যে ঢুকে পড়ল। ঘরের মধ্যে এলোমেলো একটা শয্যা। গোটা 2 ধেনো মদের শূন্য বোতল মেঝেতে গড়াচ্ছে। এখানে ওখানে মেঝেতে আধ পোড়া সিগারেটের টুকরো ছড়ানো। এক পাশে মেঝেতে একটা ছোট সুটকেস। দেওয়ালের আলনায় একটা ময়লা হাফ হাতা হলদে রঙের টেরিকটের শার্ট ঝুলছে। সাহু আবার প্রশ্ন করলেন, কি নাম আপনার? চন্দ্রকান্ত ঘাই। ভাঙা ভাঙা কর্কশ কণ্ঠে জবাব এলো। কোথা থেকে আসছেন? কলকাতা থেকে। তা কি করা হয়? কাজকর্ম কিছু করি না, তবে পেলে করি। কিছু করেন না? রিটায়ার করেছি বছর কয়েক হলো। রিটায়ার করার পর থেকে এখানে ওখানে ঘুরে ঘুরে বেড়াই।
কিরিটি এক দৃষ্টি চন্দ্রকান্তের মুখের দিকে তাকিয়েছিল। এক মুখ কাঁচা পাকা দাড়িগোঁফ থাকলেও কেন যেন তার মনে হচ্ছিল ওই মুখের সঙ্গে কোথায় একটা ক্ষীণ সাদৃশ্য আছে, তার দেখা কোনো একটা মুখের। কিন্তু কিরিটি ঠিক যেন স্মরণ করতে পারে না ওই মুহূর্তে। চন্দ্রকান্ত বললে এবারে, কিন্তু এভাবে ডাকাডাকি করে আমার ঘুমটা ভাঙালেন কেন দারোগা সাহেব, বলবেন কি? আপনার ঠিক পাশের ঘরেই একজন ভদ্রলোক ও একজন স্ত্রীলোক থাকতেন, নিশ্চয়ই জানেন মিস্টার ঘাই? সাকুর প্রশ্ন। না। জানেন না? না। হোটেলে উঠেছি, আজ না হয় কাল চলে যাব। আমার পাশের ঘরে কে আছে না আছে সে খবর জেনে আমার কি হবে, আর তার দরকারটাই বা কি? আপনার পাশের ঘরের মহিলাটিকে কাল রাত্রে কেউ হত্যা করেছে। কি কি বললেন? খুন? হ্যাঁ, খুন। নৃশংসভাবে খুন করা হয়েছে, কিরিটি বললে। কথাটা বলে কিরিটি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে চন্দ্রকান্তের মুখের দিকে। চন্দ্রকান্তর দু চোখের তারায় একটা স্পষ্ট ভীতি। বেশ কিছুক্ষণ চুপ করে রইল চন্দ্রকান্ত। তারপর একটা ঢোক গিলে বলল, তা আমার কাছে কেন এসেছেন আপনারা? কাল রাত্রে আপনি তো পাশের ঘরে ছিলেন। দোহাই আপনাদের, আমি কিছু জানি না। কিরিটি ঘরের এদিক ওদিক তাকাচ্ছিল অনুসন্ধানী দৃষ্টিতে। হঠাৎ প্রশ্ন করল, ওই সুটকেসটা আপনার? হ্যাঁ, আমার। কি আছে ওটার মধ্যে? জামা কাপড়, বোধহয় একটা রামের বোতল আর কিছু টুকিটাকি জিনিস। দেখতে পারি? হ্যাঁ, দেখুন না। কিরিটি এগিয়ে গিয়ে সুটকেসের ডালাটা খুলতেই থমকে দাঁড়ালো। জামা কাপড়ের ওপরে একটা তীক্ষ্ণধার রক্তমাখা ভোজালি। এটা কার? ভোজালি? সে কি? ওটা কোথা থেকে এলো আমার সুটকেসের মধ্যে? কিরিটি রুমাল বের করেই সন্তর্পণে ভোজালিটা তুলে নিল। এতে সাহু, দেখুন। হেমন্ত সাহু কিরিটির হাতের দিকে তাকালেন। মাঝারি সাইজে সুন্দর চমৎকার হরিণের শিঙের তৈরি বাঁটওয়ালা একটা ভোজালি। কিরিটি বললে, দেখুন, এখনো রক্তের কালো দাগ শুকিয়ে আছে ভোজালিটার গায়ে। আর দেখছেন? হ্যাঁ, একটা কালো লম্বা চুল। সাহু বললেন, আমার অনুমান যদি মিথ্যা না হয় তো। কিরিটি মৃদু কণ্ঠে বললে, এই ভোজালিটার সাহায্যেই হত্যাকারী অনুরাধা দেবীকে হত্যা করেছিল। সাহু চন্দ্রকান্তর মুখের দিকে এবার যেন পূর্ণ দৃষ্টিতে তাকালেন। চন্দ্রকান্ত স্থির পাষাণের মতো দাঁড়িয়ে আছে। বিস্ফারিত দুটি চক্ষুর দৃষ্টি স্থির, ঠোঁটটা যেন ঝুলে পড়েছে নিচের দিকে। চন্দ্রকান্ত বাবু, সাহু প্রশ্ন করলেন, এটা কার? জানি না। শুকনো গলায় যেন ফিস ফিস করে জবাব দিল চন্দ্রকান্ত। জানেন না? না, একটু একটু জল। সাহুই এগিয়ে গিয়ে এক কোণে ছোট্ট একটা চুলের উপর রাখা কাচের জাগ থেকে গ্লাসে জল ঢেলে চন্দ্রকান্তের সামনে ধরলেন। কম্পিত হাতটা বাড়িয়ে জলের গ্লাসটা নিয়ে এক চুমুকে চোঁচো করে সবটুকু জল পান করে নেয় চন্দ্রকান্ত। এবং তার পর মুহূর্তেই চন্দ্রকান্তর কম্পিত শিথিল হাত থেকে শূন্য কাচের গ্লাসটা মাটিতে পড়ে ঝনঝন করে ভেঙে গেল। চন্দ্রকান্ত কেমন বোকা বিহবল দৃষ্টিতে তাকালো ওদের মুখের দিকে। তা যেন হলো, কিন্তু অস্ত্রটা আপনার সুটকেসের মধ্যে কোথা থেকে এলো? কি করে বলবো, আমি কিছুই জানি না। আপনি তো ঘরের দরজায় চাবি দিয়ে শুয়েছিলেন। চাবি? হ্যাঁ হ্যাঁ, চাবি। দরজায় গডরেজের তালার চাবিটা কোথায়? কোথায় চাবিটা? কতকটা যেন স্বগতোক্তির মতো চন্দ্রকান্ত উচ্চারণ করলে। দেখুন তো, আপনার পকেটেই হয়তো আছে। পকেটে হাত দিয়ে চন্দ্রকান্ত বলল, হ্যাঁ, পকেটে? কই, পকেটে তো নেই। আরে, এই তো চাবিটা। বলতে বলতে হেমন্ত সাহু দরজার এক পাশে মেঝে থেকে গডরেজের চাবি তুলে নিলেন। দেখুন তো মিস্টার রায়, এই চাবিটা বোধ হয়। পরীক্ষা করে দেখা গেল ওই চাবিটাই দরজার চাবি। কিরিটি আবার বললে, তাহলে চন্দ্রকান্ত বাবু,
আপনি বলতে পারছেন না আপনার সুটকেসের মধ্যে এই ভোজালিটা কি করে এলো? আমি আগে কখনো এটা দেখিনি, বিশ্বাস করুন আপনারা। চন্দ্রকান্তর গলার স্বরে করুণ মিনতি। শাহু কিরিটির মুখের দিকে তাকিয়ে বললেন, আমি স্থির নিশ্চিত করে বলতে পারি মিস্টার রায়, এই লোকটি কাল রাত্রে কোনো এক সময় পাশের ঘরে গিয়ে অনুরাধা দেবীকে হত্যা করেছে। না, আমি কাউকে খুন করিনি। চন্দ্রকান্ত হাউ হাউ করে কেঁদে উঠল। শাহু উচ্চকণ্ঠে দরজার বাইরে প্রহররত জমাদারকে ডাকলেন। রঘুনন্দন জমাদার ঘরের মধ্যে ঢুকে সেলাম দিল। ইসকো হাত করা লাগাও। কেন কেন আমার হাতে হাত করা পড়াবে কেন? আমি কাউকে খুন করিনি। চন্দ্রকান্ত প্রতিবাদ জানাবার চেষ্টা করে, কিন্তু তার প্রতিবাদে কর্ণপাত করা হয় না। পকেট থেকে একজোড়া হাত করা বের করে চন্দ্রকান্তের হাতে পরিয়ে দিল জমাদার রঘুনন্দন। যাও, একে নিচে নিয়ে গিয়ে অফিস ঘরে গিয়ে অপেক্ষা করো রঘুনন্দন, আমরা আসছি। চন্দ্রকান্তকে নিয়ে রঘুনন্দন নিচে চলে গেল। ভাগ্যে আপনি ছিলেন মিস্টার রায়, হেমন্ত সাহু গদগদ ভাবে বললেন। খুনের ফয়সালা এত তাড়াতাড়ি হয়ে গেল। ওই সুটকেস দেখার কথাটা কখনো আমার মনেই হতো না। কিরিটি বললে, আপনি সুটকেসটা ভালো করে লক্ষ্য করেননি। করলে নজরে পড়তো বন্ধ ডালাটার ওপাশ থেকে একটু কাপড়ের অংশ বের হয়েছিল। কিরিটি এগিয়ে গিয়ে একটা রক্ত মাখা রুমাল তুলে বলল, এই দেখুন, এই রুমালের একটা অংশ আমার নজরে পড়েছিল। এটা তো দেখছি একটা লেডিজ রুমাল। কিরিটি রুমালটা পরীক্ষা করতে করতে বলল, হ্যাঁ, লেডিজ রুমাল। দেখুন, এর এক কোণে ইংরেজি অক্ষর এ লাল সুতো দিয়ে লেখা আছে। কার এই রুমালটা বলুন তো? এ অনেকেরই নামের আদ্যক্ষর হতে পারে, কিরিটি বলল। অনুরাধা দেবীরও হতে পারে। একটা সূক্ষ্ম সেন্টের গন্ধ এই রুমালটা থেকে পাচ্ছেন? হ্যাঁ, চলুন তো একবার পাশের 16 নম্বর ঘরে। হেমন্ত সাহু ও কিরিটি এসে পাশের ঘরে ঢুকলো। ঘরের সামনে একজন সেপাই দাঁড়িয়েছিল। সে সরে দাঁড়ালো ওদের ঘরে ঢুকতে দেখে। কিরিটি এগিয়ে গিয়ে সমুদ্রের দিকে জানালা খুলে দিতেই এক ঝলক রৌদ্র এসে ঘরের মেঝেতে লুটিয়ে পড়ল। বাইরে ইতিমধ্যে মেঘ কেটে গিয়ে যে সূর্যের আলো প্রকাশ পেয়েছে তা ওরা জানতে পারেনি। কিরিটি আরেকবার ঘরের চারপাশে তাকালো। পাশাপাশি দুটো চামড়ার সুটকেস, দুটোই তালা বন্ধ। একটা সাইজে বেশ বড়, অন্যটা মাঝারি সাইজের। ছোট সুটকেসটার গা তালার সঙ্গে একটা চাবির রিং ঝুলছে। চাবি ঘোরাতে গিয়ে দেখা গেল চাবিটা খোলা। ডাল্লা তুলতেই নজরে পড়লো কিছু দামি দামি শাড়ি, আরো কিছু স্ত্রীলোকের ব্যবহার্য টুকিটাকি, একপাশে একটা দামি সেন্টের সুদৃশ্য শিশি। সেটা ছিপি খুলে নাকের কাছে ধরতেই রুমালের গন্ধটা পাওয়া গেল। তার পাশে একটা লেডিস ব্যাগ। ব্যাগটা খুলল কিরিটি। একটা কম্প্যাক্টে সুদৃশ্য কৌটো, ছোট মিরার, একটা চিরুনি, একটা লেডিস রুমাল, বেশ কিছু 100 টাকার নোট, খুচরো কয়েন। কিরিটি অনুরাধার মৃতদেহটার দিকে তাকালো। বিভৎস, নৃশংস। ডেড বডিটা এবার মর্গে পাঠাবার ব্যবস্থা করুন মিস্টার সাহু। হ্যাঁ, চলুন এবার থানায় যাওয়া যাক, হেমন্ত সাহু বললেন। শরীর শেখর আর সলিল দত্ত মজুমদারকে আরো কিছু জিজ্ঞাসাবাদ করার আছে মিস্টার সাহু, কিরিটি বলল। চলুন না, ওদের থানায় নিয়ে যাই, যা জিজ্ঞাসা করবার সেখানেই করবেন। তারপর না হয় ছেড়েই দেওয়া যাবে, খুনি যখন ধরা পড়ে গিয়েছে। আপনার তাহলে ধারণা ওই চন্দ্রকান্ত ঘাই নিশ্চয়ই ওই ভদ্রলোকী মার্ডারার? কেন, আপনার কোনো সন্দেহ আছে নাকি তাতে? কথাটা বলে হেমন্ত সাহু কিছুটা যেন গর্বিত ও উদ্ধত দৃষ্টিতে তাকালেন কিরিটির মুখের দিকে। এখনো পর্যন্ত যেসব এভিডেন্স আমরা পেয়েছি সেটাই কি প্রমাণ করে না? তা হয়তো করে, কিন্তু একটা ব্যাপার লক্ষ্য করেছেন কি মিস্টার সাহু? 15 নম্বর ঘরের মেঝেতে দুটো ধেনুর শূন্য বোতল গড়াগড়ি দিচ্ছিল। ধেনুর বোতল? কিছুটা যেন বিস্ময়ের সঙ্গে মিস্টার সাহু তাকালেন কিরিটির মুখের দিকে। 2 বোতল ধেনু গিলে একটা মানুষের কি অবস্থা হতে পারে, নিশ্চয়ই আমাদের কথাটা একবার ভাবতে হবে। নিশ্চয়ই ভেবেছি বই কি, সাহু জবাব দিলেন। যা তা ব্যাপার তো নয়, একটা লোককে মার্ডার করা, মনটাকে সেজন্য প্রস্তুত করবার জন্যই হয়তো দুটো বোতলের প্রয়োজন হয়েছিল।
তা বটে। কিরিটি মৃদু হাসল। বুঝতে পারছেন না মিস্টার রায়, লোকটা একটা কোল্ড ব্লাডেড মার্ডারার। আমার কিন্তু মনে হলো, কিরিটি বলল, লোকটা অসম্ভব ভীতু। ভীতু লোকেরা কি খুন খারাপি করে না মিস্টার রায়? আমি তিনটে কেস জানি, অসম্ভব ভীতু অথচ নৃশংসভাবে খুন করেছিল। ঠিক আছে, আপনি লোকটাকে অ্যারেস্ট করুন, তবে একটা কাজ যদি করতে পারেন আপনি মনে হয় আমার আইডেন্টিফিকেশনের খুব সুবিধা হবে। বলুন না কি করতে হবে। একটা নাপিত ডাকিয়ে থানায় নিয়ে গিয়ে লোকটার দাড়ি গপ কামিয়ে মাথার চুলগুলো ছোট ছোট করে ছেটে দিতে পারেন। কয়েকটা মুহূর্ত সাহু হাঁ করে কিরিটির মুখের দিকে তাকিয়ে রইলেন। মনে হলো ব্যাপারটা যেন তিনি আদৌ হৃদয়ঙ্গম করতে পারেননি। দাড়ি গপ কামিয়ে দেব, তার মানে কি বলতে চাইছেন আপনি? মনে হচ্ছে ওটা আমার স্বাভাবিক ব্যাপার নয়, সযত্নে রক্ষিত ও বর্ধিত, এবং সেই সযত্ন প্রয়াসের মধ্যে কোনো বিশেষ অভিসন্ধি। ঠিক আছে বলছেন যখন। কি জানেন মিস্টার সাহু, ভালো করে চেয়ে দেখবেন ওর মুখের দিকে। লোকটাকে ওই দাড়ি গোফে যেমন কুৎসিত দেখাচ্ছে, ঠিক তেমনটি হয়তো লোকটা দেখতে নয়। অতঃপর মৃতদেহ মর্গে পাঠাবার ব্যবস্থা করে থানা থেকে জিপ আনিয়ে চন্দ্রকান্তকে হাতকড়া পরিয়ে হেমন্ত সাহু প্রস্থান করলেন। কিরিটি এসে অফিস ঘরে ঢুকল। সলিল দত্ত মজুমদার একটা চেয়ারে বসেছিল, সারা মুখে তার বিরক্তি। দেবেশ অধিকারী তার চেয়ারে বসে একটা বিড়ি ধরিয়ে নিঃশব্দে টানছিলেন। কিরিটির পিছনে ৮-১০ জন বোর্ডার এসে ঘরে ঢুকলেন। একসঙ্গে সবাই বলে ওঠেন, আমাদের বিল দিন, আমরা আর এ হোটেলে এক মুহূর্ত থাকবো না। দেবেশ অধিকারী ধূমপান সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায়। জ্বলন্ত ও অর্ধদগ্ধ বিড়িটা মুখে চেপে ধরে থাকেন। কিন্তু এই মুহূর্তে তো আপনাদের কারোরই এ হোটেল থেকে যাওয়া হতে পারে না, কথাটা শান্ত গলায় বললে কিরিটি। যাওয়া হবে না কেন? অনেকগুলো কণ্ঠস্বর যেন এক ঝাঁক তীরের মতো কিরিটির প্রতি বর্ষিত হলো। ১৬ নম্বর ঘরে একজন ভদ্রমহিলা খুন হয়েছেন, দারোগাবাবুর হুকুম, তার এনকোয়ারি শেষ না হওয়া পর্যন্ত হোটেল ছেড়ে কেউ যেতে পারবেন না। একজন বলে উঠলেন, দারোগাবাবুর কি ধারণা আমাদের মধ্যে কেউ তাকে খুন করেছে? সেটা আপনারা দারোগাবাবুকে জিজ্ঞাসা করবেন। কিরিটি বলল, কোথায় দারোগাবাবু? থানায়। চলো হে, আমরা তাহলে থানায় যাই, একজন আবার বললেন। কিন্তু এ অন্যায়, বেআইনি জুলুম, বললে সলিল দত্ত মজুমদার। কিরিটি সলিল দত্ত মজুমদারের কথায় কান না দিয়ে দোরগোড়ায় সমাগতদের দিকে তাকিয়ে বললে, থানায় আপনাদের কাউকেই যেতে হবে না। মনে হয় কাল পরশুর মধ্যেই দারোগাবাবু তদন্ত শেষ হয়ে যাবে না, তারপর আর উনি আপনাদের যেতে বাধা দেবেন না। একটা বা দুটো দিন, হঠাৎ একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে, ম্যানেজার বাবু তো কিছু ইচ্ছা করে আপনাদের অসুবিধা সৃষ্টি করছেন না। তাছাড়া দেখছেন তো উনি নিজেও কম বিব্রত হননি। সমাগতদের একজন তীক্ষ্ণ কণ্ঠে প্রশ্ন করলেন, জানতে পারি কি আপনি কে মশাই এ হোটেলে? কৃষ্ণকায় এক ভদ্রলোক বলে উঠলেন, চিনতে পারছেন না, উনি কিরিটি রায়। আর একজনের প্রশ্ন, হ্যাঁ বিখ্যাত সত্য সন্ধানী, শোনেননি ওর নাম? ধীরে ধীরে ভিড় পাতলা হয়ে গেল। সলিল দত্ত মজুমদার তারই সোনার সিগারেট কেসটা পকেট থেকে বের করে একটা লাইটারের সাহায্যে একটা সিগারেটে অগ্নিসংযোগ করলেন। শরীর শেখর ওই সময় অফিস ঘরে এসে প্রবেশ করল। সলিল দত্ত মজুমদার ক্রুদ্ধ দৃষ্টিতেই শরীর শেখরের দিকে তাকালেন। বসুন বসুন ডক্টর সেন, আপনি এসেছেন ভালোই হলো, ভাবছিলাম আপনার ঘরে যাব। ডক্টর সেন একটা চেয়ার টেনে বসল, তারপর বলল, আমিও আপনাকে কিছু বলবো বলেই এসেছি মিস্টার রায়। সলিল দত্ত মজুমদার সহসা উঠে দাঁড়ালো। ম্যানেজার বাবু, আমার জন্য একটা ঘরের ব্যবস্থা করে দিন। নিচের তলায় সিঁড়ির কাছে 11 নম্বর ঘরটা খালি আছে, আপনি যখন হবে যেখানেই হোক থাকার একটা ব্যবস্থা করুন, আর কলকাতায় আর্জেন্ট একটা ট্রাঙ্ক কল বুক করুন, বলে নম্বরটা বললেন সলিল দত্ত মজুমদার। কিরিটি বললে, উনি তো আইজি। হ্যাঁ, মিস্টার গুপ্ত আমার বন্ধু। সলিল দত্ত মজুমদার গর্বিত কণ্ঠে বললেন, আপনারা আমাকে নিয়ে খেলা করবেন আর আমি তাই সহ্য করে যাব, যদি ভেবে থাকেন তো ভুল করেছেন। আমি একটা বিরাট কনসার্নের জিএম।
মিথ্যে আপনি রাগ করছেন মিস্টার দত্ত মজুমদার, কিরিটি বললে। মিথ্যে? আমার কোনো প্রেস্টিজ নেই বলতে চান? আচ্ছা মিস্টার দত্ত মজুমদার, হঠাৎ কিরিটি প্রশ্ন করল, আপনাদের কোম্পানির কাজে আপনি জামশেদপুরে নিশ্চয়ই গিয়েছেন কখনো না কখনো? বহুবার গিয়েছি। তাছাড়া আমার বাবা আর.এল. দত্ত মজুমদার টিস্কোর একজন বড় অফিসার ছিলেন। রাঁচিতে আমি আইএসসি পড়েছি, তারপর বিএসসি পাস করে বিলেতে যাই। তা হঠাৎ ও কথা কেন? আপনি ক্ষিতীন্দ্র চট্টোপাধ্যায়ের নামে জামশেদপুরের কাউকে চেনেন? ক্ষিতীন্দ্র চট্টোপাধ্যায়? কেমন যেন একটু চমক দত্ত মজুমদারের গলার স্বরে, কিন্তু কথায় সেটা প্রকাশ পেল না। হ্যাঁ, টিস্কোতেই কাজ করতেন, পরে রিটায়ার করেন, এটি বললেন। না, ঠিক মনে করতে পারছি না, কিন্তু কেন বলুন তো? না, ভাবছিলাম আপনার বাবা তো ওখানেই থাকতেন, আর আপনারও সেখানে যাতায়াত ছিল। জামশেদপুর বিহারের কতটুকুই বা একটা টাউন, চিনলেও হয়তো ভদ্রলোককে চিনতেই পারেন। আর একটা কথা, সেই ভদ্রলোক 3 বছর আগে এই হোটেলেই আত্মহত্যা করেছিলেন, ওই দোতলার 17 নম্বর ঘরে। গোপী এসে দাঁড়ালো দরজার সামনে, বললে, 11 নম্বর ঘর ঠিক করে দিয়েছি ম্যানেজার বাবু। যান মিস্টার দত্ত মজুমদার, গোপীর সঙ্গে যান, দেবেশ বাবু বলেন। সলিল দত্ত মজুমদার আর মুহূর্ত দেরি করলেন না, গোপীর সঙ্গে সে ঘর থেকে বের হয়ে গেলেন একটু যেন দ্রুত পদেই। কিরিটি যেন কেমন অন্যমনস্ক, মনে হলো সে যেন কি ভাবছে। মিস্টার রায়, শরীর শেখরের ডাকে কিরিটি ফিরে তাকালো। গতকাল অনুরাধার সঙ্গে আমার অনেক কথা হয়েছিল, আমার মনে হচ্ছে আপনার সব কথা জানা প্রয়োজন। কিরিটি উঠে দাঁড়ালো। চলুন ডক্টর সেন, আমার ঘরে চলুন। দেবেশবাবু, 2 কাপ চা পাঠিয়ে দেবেন আমার ঘরে 17 নম্বরে। 17 নম্বর ঘরে দুটো চেয়ারে কিরিটি আর শরীর শেখর মুখোমুখি বসল। অনুরাধার সঙ্গে তার পূর্ব পরিচয় ও একসময়ের ঘনিষ্ঠতার কথা সবিস্তারে বলছিল শরীর শেখর। আমি এখানে আসবার আগে স্বপ্নেও ভাবতে পারিনি মিস্টার রায়, এইভাবে হঠাৎ এতদিন পরে অনুরাধার সঙ্গে আমার দেখা হয়ে যাবে। সত্যি, অনুরাধার কথা যেন কিছুতেই আমি ভুলতে পারছি না। আপনার কথা শুনে মনে হচ্ছে ডক্টর সেন, আপনি যেমন অনুরাধা দেবীকে ভুলতে পারেননি, অনুরাধা দেবীও ঠিক তেমনি আপনাকে ভুলতে পারেন। আরও কি দুঃখ হচ্ছে জানেন আমার, অনুরাধা সেদিন ঝোঁকের মাথায় হঠাৎ যে ভুলটা করে বসেছিল, এবং যে ভুলটা সে শোধরাবার জন্য এতখানি ব্যগ্র হয়ে উঠেছিল, শেষ পর্যন্ত সে ভুলটা শোধরাবার আর সুযোগই পেল না। অনুরাধা দেবী সত্যি সত্যিই কি তার ভুলের জন্য অনুতপ্ত হয়েছিলেন বলে আপনার মনে হয় ডক্টর সেন? হ্যাঁ, আমি নিশ্চয়ই করে বলতে পারি সে অনুতপ্ত হয়েছিল, আর তাই ওই মানুষটার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য এক প্রকার মরিয়া হয়ে উঠেছিল। শেষটায় হয়তো আর কোনো পথ না খুঁজে পেয়েই আত্মহত্যা করে। আত্মহত্যা নয় ডক্টর সেন, তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। কিন্তু কে কে তাকে অমন করে হত্যা করলো? একজন কেউ তাকে হত্যা করেছে নিশ্চয়ই। শুনলাম চন্দ্রকান্তবাবু সুটকেসে একটা রক্তমাখা ভোজালি পাওয়া গিয়েছে, তাই কি দারোগাবাবু ওকে অ্যারেস্ট করে নিয়ে গেলেন? ঠিক তাই। আপনি কি মনে করেন চন্দ্রকান্তবাবুই? মনে হওয়াটা তো আশ্চর্য না, উনি তো গত রাত্রে ঠিক ওর পাশের ঘরেই ছিলেন। সে যাক, আপনি কি কাউকে এ ব্যাপারে সন্দেহ করেন ডক্টর সেন? না, কাকেই বা সন্দেহ করব? আচ্ছা, আপনি আমার একটা কথা জবাব দিন তো, গতকাল ওই সকালের পর অনুরাধা দেবীর সঙ্গে আর আপনার সাক্ষাৎ হয়নি বা তার সঙ্গে কোনো কথাবার্তা হয়নি? ডক্টর সেন চুপ করে রইলেন। মনে হয় হয়েছিল, তাই নয় কি ডক্টর সেন? হয়েছিল, ম্লান কণ্ঠে ডক্টর সেন বললে। কাল রাত্রে যখন খুব ঝড় বৃষ্টি হচ্ছে তখন আমি ওর ঘরে গিয়েছিলাম। রাত তখন কটা হবে? বোধ করি 8:15। কতক্ষণ ছিলেন সেখানে? অনেকক্ষণ, ঘন্টা 2-3 তো হবেই। যদি আপত্তি না থাকে আপনাদের মধ্যে কি কথাবার্তা হয়েছিল বলবেন? অনুরাধা গত রাত্রে শরীর শেখরের বুকের ওপরে সে ঝাঁপিয়ে পড়ে তাকে দুহাতে আঁকড়ে ধরে ডুকরে কেঁদে উঠেছিল। শরীর প্রথমটায় কি করবে বুঝে উঠতে পারেনি, তারপর একসময় বললে, কেঁদো না অনু, কেঁদো না, শোনো, আমাকে তুমি বাঁচাও শরীর, শোনো আমার কথা। না না, আগে বলো এই যন্ত্রণা থেকে তুমি আমায় মুক্ত করবে। শোনো। শরীর সযত্নে অনুরাধার চোখের জল মুছিয়ে দিতে দিতে বললে,
মুক্তি আজ তোমাকে নিজেকেই খুঁজে বের করতে হবে অনু। বাইরের কেউ তোমাকে সাহায্য করতে পারবে না। আমাকেই খুঁজে বের করতে হবে, অনুরাধা বললে। জানো না, ওই মানুষটাকে তুমি চেনো না। একটা মিথ্যাকে মেনে নিতে নিতে তুমি আজ দুর্বল হয়ে গিয়েছো রাধা। এই দুর্বলতাটাকে কাটিয়ে উঠে দেখবে মুক্তির পথটা তখন খুঁজে পেতে তোমার কষ্ট হবে না। মিথ্যে জুজুর ভয় মন থেকে যতদিন না দূর করতে পারবে, চলো চলো তুমি আমাকে নিয়ে কোথাও পালিয়ে চলো। তাতে করে তো তোমার এই প্রবলেমের কোনো সমাধান হবে না। তবে কি আত্মহত্যা করা ছাড়া আমার আর অন্য কোনো উপায় নেই? ছি রাধা, ওসব ভাবাও অন্যায়। তাহলে বলো কি করতে হবে আমাকে? কাল যখন সলিল দত্ত মজুমদার ফিরে আসবেন তাকে সবকিছু স্পষ্ট করে জানিয়ে দিয়ে তুমি কলকাতায় চলে যাও। তারপর? আমি এখনো সেই বাসাতেই আছি। ভানুকে তুমি চেনোই, আমার সেই পুরাতন চাকর। তোমার কোনো অসুবিধা হবে না, সেখানেই উঠো। তুমি? পরশু বা তার পরের দিন যাব। ঠিক তো? ঠিক। আমি এবার চলি, কেমন? তুমি ভালো করে দরজাটা বন্ধ করে শুয়ে পড়ো। কিরিটি শুধালো। তারপর? শরীরশেখর বললে, আমি তার ঘর থেকে বের হয়ে চলে এলাম। বাইরে তখনও প্রচণ্ড ঝড় আর বৃষ্টি। আমি সোজা আমার ঘরে ঢুকে খিল তুলে দিলাম। রাত তখন কটা হবে জানি না, ঘড়ি দেখিনি। তবে মনে হয় রাত 10:15 কি 10:30। অনুরাধা দেবী কি দরজাটা ভিতর থেকে বন্ধ করে দিয়েছিলেন? হ্যাঁ, আমি দরজার কপাট দুটো টেনে দিতে ভিতর থেকে দরজার লকটা পড়বার শব্দ পেয়েছিলাম। অনেক ধন্যবাদ। আপনার স্টেটমেন্ট থেকে অন্তত এটা প্রমাণিত হলো যে গত রাত্রে 10:15 পর্যন্ত অনুরাধা দেবী জীবিতই ছিলেন। যা ঘটেছে তারপর রাত 10:30টার পর কোনো এক সময় হত্যাকারী তাকে হত্যা করেছে এবং অনুরাধা দেবী নিজেই হত্যাকারীকে তার ঘরের দরজা খুলে দিয়েছিলেন। অথচ তিনি জানতেও পারেননি সাক্ষাৎ মৃত্যুকে তিনি ঘরে ঢুকিয়েছিলেন। অবশ্যই তাতে করে এও প্রমাণ হচ্ছে যে হত্যাকারী তার অপরিচিত কেউ ছিল না। নচেত নিশ্চয়ই তিনি তাকে দেখে চেঁচামেচি শুরু করতেন, লোক ডাকতেন। আর ঘরেও আলো জ্বলছিল। শরীরশেখর কিরিটির মুখের দিকে তাকালো এবং বললে, আপনি কি অনুমান করতে পেরেছেন মিস্টার রায়, কাল রাতে অনুকে কে হত্যা করেছে? কিরিটি শান্ত গলায় বললে, এতক্ষণ সেটা অস্পষ্ট থাকলেও এখন আর নেই। 2-1 দিনের মধ্যেই সেটা জানতে পারবেন। আচ্ছা ডক্টর সেন, আপনি এবার আসুন, আমি একটু বেরুব। শরীরশেখর ঘর ছেড়ে চলে এলো। কিরিটিও উঠে দাঁড়ালো। কিরিটি হোটেল থেকে বের হয়ে একটা সাইকেল রিক্সা নিল। সকাল থেকে যে সন্দেহটা তার মনের মধ্যে ধোঁয়ার মতো অস্পষ্ট ছিল, এখন সেটা অনেকটা স্পষ্ট হয়ে উঠেছে। কোনটি জিবে? রিক্সাওয়ালা শুধায়। থানায় চলো। সাইকেল রিক্সা থানার দিকে চলল। গত রাত্রের ঝড় বৃষ্টির পর শহর অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে। আকাশে এখানে ওখানে সামান্য ভাসমান মেঘ থাকলেও মোটামুটি পরিষ্কার। থানার অফিস ঘরেই হেমন্ত সাহু বসেছিলেন। কিরিটি ঘরে ঢুকতেই বললেন, এই যে আসুন মিস্টার রায়, একটু আগেই এসপি সাহেব চলে গেলেন। চলে গিয়েছেন? হ্যাঁ, তবে বারবার করে বলে গিয়েছেন আজকের কেসের ব্যাপারে আমি যেন আপনার পরামর্শ নিই। এদিকে মহা ঝামেলা। কি আবার ঝামেলা? ওই যে আমাদের চন্দ্রকান্ত ঘাই দাড়ি গোপ কামাবে না কিছুতেই। কামায়নি? কামিয়ে দিয়েছি। কোথায় সে? হাজত ঘরে। এখানে আনান লোকটাকে। সাহু একজন সেপাইকে আদেশ করলেন চন্দ্রকান্তকে অফিস ঘরে আনবার জন্য। কিছুক্ষণের মধ্যেই একজন সেপাই চন্দ্রকান্তকে ঘরে নিয়ে এলো। কিরিটি তাকালো চন্দ্রকান্তর মুখের দিকে। তার আর কোনো সন্দেহ নেই, তার অনুমান মিথ্যা নয়। মন তার মিথ্যা বলেনি। তবু কিরিটি পকেট থেকে একটা ফটো বের করে একবার মিলিয়ে নিল। ওটা কার ফটো মিস্টার রায়? হেমন্ত সাহু শুধালেন। দেখুন না চিনতে পারেন কিনা। কিরিটি ফটোটা এগিয়ে দিল সাহুর হাতে। সাহু দেখতে দেখতে বললেন, আশ্চর্য, এই যে
ঠিক তাই, দিন ফটোটা। কিরিটি ফটোটা নিয়ে আবার পকেটে রাখলো। এবার একটা কাজ করতে হবে মিস্টার সাহু, কিরিটি বললে। কি করতে হবে? একটা ঠিকানা দিচ্ছি বলে একটা কাগজে নাম ধাম লিখে কাগজটা সাহুর হাতে তুলে দিল কিরিটি। এই ঠিকানায় একে একটা আর্জেন্ট টেলিগ্রাম করে দিন, আর বিষ্ণুপুরের থানা অফিসারকেও একটা কেবল পাঠান, যেন অবিলম্বে এখানে তিনি চলে আসেন, মানে ওর এখানে আসবার ব্যবস্থা করে দেন। এখনই দিচ্ছি। উঠে পড়লেন হেমন্ত সাহু। হেমন্ত সাহু বের হয়ে যাওয়ার পর কিরিটি আবার চন্দ্রকান্তর দিকে তাকালো। এবার বলুন, আপনাকে কোন নামে ডাকবো? কিরিটি চন্দ্রকান্তর মুখের দিকে তাকিয়ে বললে। মানে? ভ্রুকুটি করে চন্দ্রকান্ত তাকালো কিরিটির মুখের দিকে। মানে চন্দ্রকান্ত ঘাই তো আপনার আসল নাম নয়। আপনি বলতে চান আমি আমার নাম হারিয়েছি? চন্দ্রকান্তর গলার স্বর রুক্ষ। ক্ষিতীশবাবু, সঙ্গে সঙ্গে যেন চন্দ্রকান্ত চমকে কিরিটির মুখের দিকে তাকালো। খুব আশ্চর্য হচ্ছেন না? আপনি যে ক্ষিতীন্দ্র চট্টোপাধ্যায় সেটা আজ আর আমার কাছে অজ্ঞাত নেই। কি বলছেন দাদা? যা বললাম আমি জানি তার চাইতে বড় সত্য আর নেই। কিন্তু এবারে বলবেন কি, এই তিনটে বছর ওই ছদ্মবেশের কি প্রয়োজন ছিল? আমি আপনার কথা কিছুই বুঝতে পারছি না। খুব ভালো করেই বুঝতে পারছেন, কিন্তু স্বীকার করতে চাইছেন না। কিন্তু এটা তো বুঝেছেন দারোগা সাহেব কেন আপনাকে এখানে হাতকড়া দিয়ে নিয়ে এসেছেন। অনুরাধা দেবীর হত্যার অভিযোগ থেকে যদি নিজেকে এখনো বাঁচাতে চান তো সব কথা আমাকে খুলে বলুন। আমি অনুরাধা দেবীকে হত্যা করিনি। সাহুর পক্ষে খুব একটা কঠিন হবে না আপনার বিরুদ্ধে হত্যার অভিযোগ আদালতে প্রমাণ করতে। ওই রক্তমাখা ভোজালি যেটা আপনারই ঘরে আপনারই সুটকেসের মধ্যে পাওয়া গিয়েছে, তার চাইতে আর মোক্ষম প্রমাণ কি হতে পারে? এবং আরো একটা কথা, অনুরাধা দেবী কাল রাত্রে ছিলেন 16 নম্বর ঘরে এবং আপনি ছিলেন ঠিক তার পাশেই, অর্থাৎ 15 নম্বরে। না না, আমি বলছি আমি এর বিন্দু বিসর্গ কিছুই জানি না। অনুরাধা দেবীকে আমি হত্যা করিনি, তাকে আমি চিনি না, কখনো আগে দেখিও নি। কিন্তু সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সেস যে আপনাকে কোণঠাসা করে ফেলবে। আদালতে কোনো ক্রমেই তো আপনি বেনিফিট অফ ডাউট পাবেন না। আমি, একমাত্র কিরিটিরাই আপনাকে বাঁচাতে পারে। দয় আপনার কিরিটি বাবু, আপনি আমাকে বাঁচান। বলতে বলতে ক্ষিতীন্দ্র হাওয়াও করে কেঁদে ফেলল। হেমন্ত সাহু এসে ঘরে ঢুকলেন। পাঠিয়ে দিলাম কেবল দুটো। কিরিটি বললে, এখন ক্ষিতীন্দ্রবাবুকে নিয়ে কি করবেন মিস্টার সাহু? হেমন্ত সাহু বিস্ময়ের সঙ্গে তাকালেন কিরিটির মুখের দিকে। ক্ষিতীন্দ্রবাবু? ওর আসল নাম চন্দ্রকান্ত ঘাই নয়, উনি আপনাকে একটা ধোঁকা দিয়েছিলেন। কি বলছেন কি? হ্যাঁ মিস্টার সাহু, ওর আসল নাম ক্ষিতীন্দ্র চট্টোপাধ্যায়। 3 বছর আগে ওই হোটেলে যিনি নিহত হয়েছিলেন এবং আপনাদের রিপোর্ট অনুযায়ী গলায় খুর চালিয়ে আত্মহত্যা করেছিলেন, ইনি তিনি, আদি ও অকৃত্রিম ক্ষিতীন্দ্র চট্টোপাধ্যায়, জামশেদপুর নিবাসী মালতী দেবীর স্বামী। গোলমাল হয়ে যাচ্ছে সব আপনার মিস্টার সাহু, বুঝতে পারছি। ইটস আ লং স্টোরি। ক্ষিতীন্দ্রবাবু তবে আত্মহত্যা করেননি? তাহলে? তাহলে 3 বছর আগে ওই হোটেলে কে খুন হয়েছিল, তাই তো? না, সেটা এখনো সে রহস্য এখনো ধোঁয়া। সম্ভবত সেই 3 বছর আগেকার এক হত্যার জেরেই অনুরাধা দেবীকে হত্যা। সত্যই মিস্টার রায়, আমার সবকিছু যেন গুলিয়ে যাচ্ছে। হেমন্ত সাহু বললেন। কিরিটি প্রত্যুত্তরে হেসে বলল, তবে মনে হচ্ছে আমাদের হাতে যতটুকু প্রমাণাদি এসেছে তার মধ্যে কিছু সূত্র আছে, যে সূত্র ধরে এগোলেই হয়তো আমরা সমস্ত রহস্যের মীমাংসা খুঁজে পেয়ে যাব। 2 দিন অপেক্ষা করুন। তবে কি অনুরাধা দেবীকে উনি হত্যা করেননি? যদি বলি না, তাহলে ওই ভোজালি, ওই রুমাল? বললাম তো 2 দিন অপেক্ষা করুন, আপনাদের সব প্রশ্নের জবাব পাবেন।
ওর কি ব্যবস্থা করব? হেমন্ত সাহু শুধালেন। কেন, যেমন হাজতে আছেন তেমনিই থাকবেন, যতক্ষণ পর্যন্ত না নিঃসংশয় প্রমাণিত হচ্ছে ক্ষিতীন্দ্রবাবু গত রাত্রে অনুরাধা দেবীকে হত্যা করেননি। আচ্ছা, আমি এখন উঠবো মিস্টার সাহু। উঠে দাঁড়ালো কিরিটি। আপনি? ভয় নেই, হোটেলেই থাকবো, মালতী দেবী না এসে পৌঁছানো পর্যন্ত, বলেই থানা থেকে নিঃশব্দে বের হয়ে গেল কিরিটি। কিছুটা পথ হেঁটে আসার পর কিরিটি একটা খালি সাইকেল রিক্সা দেখে তাকে হাত ইশারায় ডেকে উঠে বসল। কৌটি জিবে বাবু? স্বর্গদ্বার হোটেলে চলো। চলন্ত রিক্সাতে বসে কিরিটির হঠাৎ মনে পড়ল বিশেষ একটা জরুরি কথা হেমন্ত সাহুকে বলে আসা হয়নি। আবার ফিরে গেল কিরিটি থানায়। থানার সামনে পৌঁছে দেখলো হেমন্ত সাহু বেরোচ্ছেন একটা সাইকেলে চেপে। কি আবার ফিরে এলেন যে? হেমন্ত সাহু শুধালেন। ট্যাক্সি ড্রাইভার জগন্নাথ পান্ডেকে চেনেন মিস্টার সাহু? হ্যাঁ, তার নিজেরই একটা ট্যাক্সি আছে, নিজেই চালায়। তাকে একটিবার আপনার থানায় বিকেলে ডাকিয়ে আনতে পারেন? ভাড়া খাটতে যদি না বের হয়ে থাকে তো ডেকে পাঠাবো। আমি তো হোটেলেই আছি, এলে খবর পাঠাবেন। ঠিক আছে। কিরিটি আবার ফিরে চলল। হোটেলের সামনে নামতেই হোটেলের নুলিয়া আরিয়ের সঙ্গে দেখা হলো। তাকে ডেকে কিরিটি কি যেন বললে। সে ঘাড় নেড়ে বললে, বুঝেছি। কিরিটি বললে, 20 টাকা বকশিস পাবি, যা। আরিয়া চলে গেল। রিক্সার ভাড়া মিটিয়ে দিয়ে কিরিটি এসে তার নিজের ঘরে ঢুকতেই দরজার বাইরে সলিল দত্ত মজুমদারের কণ্ঠস্বর শোনা গেল। ভিতরে আসতে পারি মিস্টার রায়? আসুন আসুন। সলিল দত্ত মজুমদার ঘরে এসে ঢুকলেন। পরনে তার পায়জামা পাঞ্জাবি, মাথার চুল পরিপাটি করে আঁচড়ানো। বোঝা গেল স্নান পর্ব শেষ হয়েছে। বসুন মিস্টার দত্ত মজুমদার। সলিল দত্ত মজুমদার একটা চেয়ারে উপবেশন করলেন। তারপর মিস্টার দত্ত মজুমদার, আইজি মিস্টার গুপ্তর সঙ্গে ট্রাঙ্কলে কথা হলো? না, তাকে এখনো ফোনে কন্ট্যাক্ট করতে পারিনি। এদিকে পরশু দুপুরে আমার একটা জরুরি মিটিং অ্যাটেন্ড করার কথা। মিটিংটা অ্যাটেন্ড না করতে পারলে ভীষণ ক্ষতি হবে। এখানকার ব্যাপারটাও তো কম জরুরি নয় মিস্টার দত্ত মজুমদার। আপনাদের কি ধারণা মিস্টার রায় অনুরাধাকে আমি হত্যা করেছি? ব্যাপারটা ঠিক তা নয় মিস্টার দত্ত মজুমদার, কিরিটি বলল। এমন কিছু সার্কামস্টান্সিয়াল এভিডেন্স আমাদের হাতে এসেছে যাতে করে আপনিও সন্দেহের তালিকার বাইরে যেতে পারছেন না। ননসেন্স, আমি কেন অনুরাধাকে হত্যা করতে যাব? আপনার দিক থেকে হত্যা করবার কারণ যেমন ছিল তেমনি প্রভোকেশনও ছিল। আপনি নিশ্চয়ই জানতেন না অনুরাধা দেবী আপনার মুঠোর বাইরে চলে যাক। সেই চলে যেতে চাইলে নিশ্চয়ই আমি আটকাতাম না। আমার প্রশ্নটার ঠিক জবাব নয় ওটা। আমি আপনার মনের ইচ্ছার কথাটা বলছি। কি আপনি তা চাইতেন? বললাম তো আটকাতাম না। কিরিটি মৃদু হাসল। তারপর বলল, গতকাল আপনি ভুবনেশ্বরে যাওয়ার আগে অনুরাধা দেবীর সঙ্গে আপনার কথা কাটাকাটি হয়েছিল, তাই না? কে বললে? যেই বলে থাকুক, কথাটা সত্যি কিনা তাই বলুন। না। ভুবনেশ্বরে কখন গিয়ে পৌঁছেছিলেন? বেশিক্ষণ লাগেনি, ঘন্টা 2 পরে। তারপর ফিরলেন কখন? আজ সকাল প্রায় 10টা নাগাদ। আচ্ছা মিস্টার দত্ত মজুমদার, আপনার ওয়াটারপ্রুফটা কি আসার সময় এখানে সঙ্গে করে এনেছিলেন? এনেছিলাম। বৃষ্টির সময় এটা, ওয়াটারপ্রুফটা তাই সঙ্গেই এনেছিলাম। কাল বেরোবার সময় সেটা সঙ্গে নিয়ে গিয়েছিলেন? নিয়েছিলাম বইকি। কিন্তু আজ সকালে যখন ফিরলেন ওয়াটারপ্রুফটা তো আপনার সঙ্গে ছিল না। সলিল দত্ত মজুমদার যেন একেবারে বোবা। ভুবনেশ্বরে ফেলে আসেননি তো ভুলটুল করে? না না। তবে কোথায় ফেলে এলেন মনে করবার চেষ্টা করুন। মনে হচ্ছে ট্যাক্সিতে ফেলে আসতে পারি। ট্যাক্সিতে ফেলে আসলে কি আর সেটা পাবেন? কেন পাবো না, নিশ্চয়ই পাবো। জগন্নাথ পান্ডা সেরকম লোক নয়। তা বেশ, কিন্তু আপনি যে চলে যেতে চাইছেন অনুরাধা দেবী শেষ কাজটুকু কে করবে? চুলোয় যাক অনুরাধা, আই ডোন্ট কেয়ার। সে কি, একজন ভদ্রমহিলাকে নিজের স্ত্রী বলে পরিচয় দিয়ে এসেছেন, স্ত্রী না ছাই, একটা লোক দেখানো বিয়ে না করলে ওকে ধরে রাখতে পারতেন না, তাই কি
অফিসের মাইনে ছাড়াও কম টাকা ওকে আমি মাসে মাসে দিইনি। নিমক হারাম ছোট লোক। মিথ্যে রাগ করছেন মিস্টার দত্ত মজুমদার। রক্ষিতা রাখতে হলে টাকা খরচ করতে হয় বই কি। যাক সে কথা। মুকুল দেবী তো ছিলেন আপনার স্ত্রী, তাই না? নিশ্চয়ই, রীতিমতো রেজিস্ট্রি করে বিবাহ করেছিলেন তাকে। তবে যে শরীরশেখর বাবুর কাছে অনুরাধা দেবী বলেছিলেন তিনিও আপনার বিবাহিতা স্ত্রী নন, মানে আইনসঙ্গত স্ত্রী ছিলেন না। বাজে কথা। মুকুলকে আমি রেজিস্ট্রি করে বিবাহ করেছিলাম। তা হঠাৎ তিনি নিরুদ্দিষ্ট হলেন কেন? এমন কিছু আপনাদের মধ্যে ঘটেছিল কি? না, কিছুই ঘটেনি। আচ্ছা, মুকুল দেবীর দাদা জিমুত বাহন না? হ্যাঁ। সেই যে একদিন অফিসে এসে তিনি আপনাকে থ্রেটেন করে গিয়েছিলেন, তারপর আর তার সঙ্গে আপনার দেখা হয়নি? না। আমি যদি বলি আপনি ঠিক সত্য কথাটা বলছেন না, মিথ্যা কিসের জন্য বলতে যাব? কারণ একটা মিথ্যা ঢাকতে গেলে আরেকটা মিথ্যা এসে পড়ে, তারপর আরেকটা, মিথ্যার পাহাড় জমে ওঠে ক্রমশ, আর তখন সবটাই মিথ্যা হয়ে যায়। তাছাড়া ভুলে যাবেন না, মিথ্যাকে চিরদিন সত্য বলে চালানো যায় না। একদিন না একদিন অনিবার্যভাবেই সত্য যা তা প্রকাশ হয়ে পড়ে। সলিল দত্ত মজুমদার আর কিছু বললেন না, নিঃশব্দে ঘর থেকে বের হয়ে গেলেন। ওই দিনই দ্বীপ্রহরে কলকাতায় ট্রাঙ্কলে কার সঙ্গে যেন কথা বলে সবে এসে ঘরে ঢুকেছে কিরিটি। চোরের মতো এদিক ওদিক চাইতে চাইতে প্রৌঢ় নলিয়া আড়িয়া এসে ঘরে ঢুকলো কাপড়ের তলায় কি যেন একটা বস্তু সযত্নে আড়াল করে। সাপ। কে? আড়িয়া? আয়, পেয়েছিস? হ্যাঁ পেয়েছি সাহেব, দেখো। সযত্নে কাপড়ের আড়াল থেকে একটা ওয়াটারপ্রুফ বের করে কিরিটির সামনে ধরল। কিরিটির চোখের দৃষ্টি আনন্দে উৎফুল্ল হয়ে ওঠে। ওয়াটারপ্রুফটা উল্টে পাল্টে দেখে হৃষ্টচিত্তে বলল, কোথায় পেলি এটা? স্বর্গদ্বার ছাড়িয়ে আরো 1 মাইল দূরে, বালুর চড়ায় কাঁটা চোপের মধ্যে। কিরিটি ব্যাগ থেকে 10 টাকার দুটো নোট বের করে আরিয়াকে দিল। আরিয়া হৃষ্টচিত্তে টাকাটা ট্যাঁকে গুজতে গুজতে ঘর থেকে বের হয়ে গেল। বিকেলের দিকে থানা থেকে শাহু লোক পাঠালেন। জগন্নাথ পান্ডা থানায় বসে আছে। থানায় গিয়ে জগন্নাথের সঙ্গে কথাবার্তা বলে কিরিটি যখন ফিরে এলো, সন্ধ্যার অন্ধকার চারিদিকে ঘন হয়ে এসেছে তখন। পরের দিনই রাত 8টা নাগাদ মালতী দেবী স্বর্গদ্বার হোটেলে এসে পৌঁছলেন। কলকাতা থেকে প্লেনে তাকে পাঠিয়ে দিয়েছেন পুলিশের লোকই। কিরিটি তার ঘরেই ছিল, বোধ করি মালতীর আগমনের প্রতীক্ষাতেই ছিল। মালতী দেবী একজন সাধারণ পোশাকের পুলিশ অফিসারের সঙ্গে অফিসে এসে কিরিটির খোঁজ করতেই দেবেশ অধিকারী নিজে এসে মালতীকে কিরিটির ঘরে পৌঁছে দিয়ে গেলেন। এই ভদ্রমহিলা আপনার খোঁজ করছিলেন মিস্টার রায়। মালতী দেবী, আসুন আসুন, বসুন। কি ব্যাপার? মালতী বললেন, এত জরুরি তলব দিয়ে আমাকে এখানে নিয়ে এলেন কেন? আপনার স্বামীর সন্ধান পেয়েছি। পেয়েছেন? হ্যাঁ। মালতী কিছুক্ষণ অতঃপর গুম হয়ে বসে রইলেন, তারপর ক্ষীণ গলায় প্রশ্ন করলেন, কোথায় সে? এখানেই আছেন, থানার হাজতে। থানায়? কেন? তার মাথার ওপর একটা খুনের চার্জ ঝুলছে। সে কি? কাকে আবার সে খুন করলো? অনুরাধা দেবীকে। সে কে? সব বলবো, তার আগে কয়েকটা প্রশ্ন ছিল আপনাকে। আপনার স্বামীর কি আর কোনো ভাই ছিলেন? কিরিটির আচমকা প্রশ্নটা যেন মালতী দেবীকে একেবারে পাথরে পরিণত করে। কেমন যেন বোবা অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকেন মালতী দেবী। মালতী দেবী, আমার প্রশ্নের জবাব দিলেন না তো। আছে, তার এক সৎ ভাই। সৎ ভাই? হ্যাঁ, আমার শ্বশুরের 2 বিয়ে। প্রথম যাকে বিয়ে করেছিলেন তার একটি ছেলে ছিল, তারপর তার হঠাৎ সর্পদংশনে মৃত্যু হওয়ায় দ্বিতীয়বার বিবাহ করেন। তারও একটি মাত্র ছেলে, এবং বিবাহের 2 বৎসরের মধ্যে সেই স্ত্রীরও সর্পদংশনে মৃত্যু হয়। দুজনারই সর্পদংশনে মৃত্যু? কিরিটি প্রশ্ন করল। আশ্চর্য তো। এই সবটাই পরবর্তীকালে আমার স্বামীর মুখ থেকে শোনা। প্রথমবারের ছেলেকে তার দিদিমা নিয়ে যান। কখনো আর তিনি তার বাপের কাছে আসেননি। শ্বশুরমশাইও যতদিন জীবিত ছিলেন সে ছেলের আর কোনো সন্ধান নেননি তিনি। সেই ছেলে দেখতে কেমন, কি করতেন, এখনো বেঁচে আছেন কিনা কিছুই জানি না। কিরিটি ধীরে ধীরে বললে,
মস্ত বড় একটা জট আমার খুলে গেল মিসেস চ্যাটার্জি। আমি যেন এখন সবকিছু অনুমান করতে পারছি। কি অনুমান করতে পারছেন কিরিটিবাবু? প্রশ্ন করলেন মালতী। বর্তমান রহস্যের গতিবিধি। ঠিক আছে, চলুন এবারে আমার সঙ্গে। কোথায়? থানায়, যেখানে আপনার স্বামী ক্ষিতীন্দ্রবাবু আছেন। মালতী দেবী যেন নেহাত অনিচ্ছার সঙ্গেই উঠে দাঁড়ালেন। কিন্তু তাদের আর বেরোনো হলো না। ঝড়ের মতোই থানা অফিসার হেমন্ত সাহু এসে ঘরে ঢুকলেন। মিস্টার রায়, কি খবর? এই যে ক্ষিতীন্দ্রবাবুর স্ত্রী মালতী দেবী জামশেদপুর থেকে এখানে এসে পৌঁছেছেন। ওকে নিয়ে আমি থানাতেই আপনার কাছে যাচ্ছিলাম। ক্ষিতীন্দ্রবাবু তো নেই, শুকনো গলায় উচ্চারণ করলেন হেমন্ত সাহু। নেই? নেই মানে কি? থানা থেকে পালিয়েছেন? পালিয়েছেন কেমন করে? তাকে তো হাজতে রাখা হয়েছিল। বেলা 4টে নাগাদ হঠাৎ উনি পেটের ব্যথা ছটফট করতে থাকেন। ক্রমশ ব্যথা নাকি বাড়তে থাকে। আমি থানায় ছিলাম না। সন্ধ্যা নাগাদ ফিরে সব শুনে সিভিল সার্জেন্টকে কল দিই। ডাক্তার চৌধুরী এসে হাজত ঘরে ঢুকে তাকে পরীক্ষা করছেন। হঠাৎ এক লাফে আমাদের ধাক্কা দিয়ে ফেলে খোলা দরজা পথে ছুটে বের হয়ে গেলেন। তারপর? তারপরে এই ঘন্টা 3 আশেপাশে সর্বত্র খুঁজেছি, আমি নিজে ও সেপাইরা 4-5 জন, কিন্তু কোথাও তার সন্ধান পেলাম না। তাই হোটেলে দেখতে এলাম। আপনাকেও কথাটা জানাতে এসেছি। পাগল নাকি? পালিয়েই যদি থাকেন তো হোটেলে আসতে যাবেন কেন? এখন বুঝতে পারছেন তো মিস্টার রায়, অনুরাধা দেবীর হত্যাকারী আর কেউ নয়, ওই ক্ষিতীন্দ্রবাবুই। না। এখনো বলবেন ক্ষিতীন্দ্রবাবু অনুরাধা দেবীর হত্যাকারী নন? হ্যাঁ, তিনি নন। কিরিটির কণ্ঠস্বরে একটা সুস্পষ্ট দৃঢ়তা ফুটে ওঠে। তবে তিনি পালালেন কেন? মনে হচ্ছে মৃত্যুই তাকে টেনেছে। কি জানেন মিস্টার সাহু, এইরকম কিছু যে একটা ঘটতে পারে সেটা পূর্বাহ্নেই অনুমান করতে পেরেছিলাম বলেই তাকে অ্যারেস্ট করে হাজতে রাখার কোনো বাধা দিইনি, আপত্তি জানাইনি। কিন্তু ভাবছি কোথায় যেতে পারেন তিনি। কিন্তু তিনি যদি হত্যাকারী নাই হবেন তবে? কিরিটি বললে, ভদ্রলোক কেবল নির্বোধই নন, প্রচন্ড ভীতুও। কিরিটির কথায় হেমন্ত সাহু যেন একটু বিরক্তই হলেন। বললেন, কি জানি মিস্টার রায়, আপনার সঙ্গে আমি একমত হতে পারছি না। তার ওইভাবে থানার হাজতঘর থেকে পালানোটাই প্রমাণ করে দিয়েছে অনুরাধা দেবীর হত্যাকারী তিনি, আর কেউ নয়। খুঁজে তাকে আমি বের করবই। পালাবেন কোথায় তিনি? সর্বত্র তার চেহারার একটা ডেসক্রিপশন দিয়ে ওয়্যারলেসে মেসেজ পাঠিয়ে দিয়েছি। চললাম। বের হয়ে গেলেন হেমন্ত সাহু ঘর থেকে একটু দ্রুত পদেই। আর একটু পরেই নিচে জিপের শব্দ পাওয়া গেল। বোঝা গেল হেমন্ত সাহু প্রস্থান করলেন। মালতী দেবী এতক্ষণ একটা কথাও বলেননি, চুপচাপ বসে সব কথা শুনছিলেন। এবার তিনি কিরিটিকে প্রশ্ন করলেন, সত্যি আপনার ধারণা কিরিটিবাবু ও খুন করেনি? তাই, ক্ষিতেন্দ্রবাবু খুন করেননি। তবে কে খুন করলো মেয়েটিকে? দুটি হত্যাই একই সূত্রে বাঁধা। 3 বছর পূর্বে এই হোটেলেই জিমুত বাহনকে যে হত্যা করেছিল, 3 বছর পরে সেই আবার ঘটনাচক্রে অনুরাধাকেও হত্যা করেছে। কেবল দুটি ঘটনার মধ্যে অলক্ষ্যে যে যোগসূত্রটা রয়েছে সেটা খুঁজে বের করতে পারলেই সবকিছুর মীমাংসা হয়ে যাবে। কিরিটির কথাগুলো শুনে মনে হলো মালতী দেবীর মুখের ওপর যেন একটা হতাশা ফুটে উঠেছে। কিরিটি বললে, একটা কথা বলবো মালতী দেবী, মনে কিছু করবেন না। আপনি বারবার আমাকে বলেছেন আপনার স্বামী একান্ত স্বার্থপর, আত্মকেন্দ্রিক, নিজের সুবিধা ছাড়া অন্য কিছু ভাবেন না, নিজেকে ছাড়া দুনিয়ার কাউকে ভালোবাসেন না। নিঃসন্দেহে তার চরিত্রের ওটা একটা দিক, কিন্তু তার চরিত্রের সর্বাপেক্ষা বৈশিষ্ট্য যেটা, সেটা হচ্ছে তার নির্বুদ্ধিতা। বুদ্ধি বলে কোনো কিছুই তার মধ্যে নেই, 1 নম্বরের নির্বোধ। তাই সর্বদা বড় বড় কথা বলে নিজের বিরাটত্ব প্রমাণ করতে গিয়ে সকলের কাছে আরো হাস্যাস্পদ হয়ে যান। আর এসব কিছুর জন্য দায়ী আপনি। আমি? তাই সে বিরাটত্ব প্রমাণ করার জন্য তিনি বারবার চরম নির্বুদ্ধিতা প্রকাশ করে এসেছেন, অন্যের কাছে হাস্যাস্পদ হয়েছেন। সে বিরাটত্ব তার উপরে আরোপ করেছেন আপনি, এবং কার্যক্ষেত্রে তার জীবনের ব্যর্থতার জন্য আপনি বহুলাংশে দায়ী। আর তার মধ্যেই সত্য ছিল তার প্রতি আপনার বিরাগ, আপনাদের পরস্পরের মধ্যে অশান্তির অঙ্কুর। আপনি যদি সত্যিকারের স্ত্রীর মতো স্বামী ওই নির্বুদ্ধিতাটাকে শুধরাবার চেষ্টা করতেন, তবে হয়তো আপনাদের জীবনের আজকের ট্র্যাজেডিটাকে এড়াতে পারতেন। মালতী দেবী মাথা নিচু করে বসে থাকেন। যাক, অবশ্যম্ভাবীর গতিরোধ কেউ করতে পারে না। কিন্তু লোকটা কোথায় গেল? ক্ষীণ স্বরে বললেন মালতী।
আমার মনে হয় এখনো তিনি পুরীতেই আছেন। আপনি কিন্তু হুট করে পুরী ছেড়ে চলে যাবেন না। কিন্তু থাকবো কোথায়? এই হোটেলেই থাকুন, ম্যানেজার বাবুকে আমি বলে দেব। পরের দিন প্রত্যুষে ক্ষিতীন্দ্রর মৃতদেহ পাওয়া গেল সমুদ্রের ধারে বালির উপরে। স্বর্গদ্বার থেকে মাইলখানেক দূরে পৃষ্ঠদেশে তার গুলির চিহ্ন। বোঝা গেল কেউ তাকে পশ্চাৎ থেকে গুলি করে হত্যা করেছে। একদল বায়ুসেবী তরুণ মৃতদেহটা আবিষ্কার করে এবং তারাই থানায় সংবাদ দেয়। ক্ষিতীন্দ্রর মৃতদেহটা আইডেন্টিফিকেশনের জন্য থানা থেকে ডাক এলো মালতী দেবীর। কিরিটি থানাতেই ছিল। তারই পরামর্শ অনুযায়ী হেমন্ত সাহু মালতী দেবীকে ডেকে পাঠিয়েছিলেন হোটেল থেকে থানায়। অবশ্যই মালতী তখনও জানেন না কেন তাকে থানায় যেতে বলা হয়েছে। স্বভাবতই হেমন্ত সাহু বিশেষ চিন্তিত। সমস্ত ঘটনাটা যে ওইভাবে অকস্মাৎ মোড় নেবে হেমন্ত সাহুর কল্পনারও যেন বাইরে ছিল, এবং উভয়ের মধ্যে ক্ষিতীন্দ্রর মৃত্যুকে নিয়েই আলোচনা চলছিল। মৃতদেহের হাত পাঁচেক দূরে একটা ছোট কাঁটাঝোপের মধ্যেই একটা ছোট জার্মান মেক পিস্তল পাওয়া গিয়েছিল। তার 6টি চেম্বারের একটি চেম্বারে গুলি নেই। পিস্তলটা খুঁজে বের করেছে একজন সিপাহী। পিস্তলটা সামনের টেবিলের উপরেই ছিল। কিরিটি বলছিল, ওই পিস্তলটির সাহায্যেই আপনি হত্যাকারীকে শনাক্ত করতে পারবেন মিস্টার সাহু। কেমন করে? বিরস বদনে প্রশ্ন করেন হেমন্ত সাহু। ওই পিস্তলে একটা নম্বর আছে। ওই নম্বরের পিস্তলের লাইসেন্স যার নামে আছে, সেটা আলিপুরের লাইসেন্স ডিপার্টমেন্টে খুঁজলেই তো পেয়ে যাবেন। যদি অন্য কোথাও লাইসেন্সটা করানো হয়ে থাকে? কিরিটি বললে, না, সম্ভবত আলিপুরের কোর্টেই লাইসেন্স করানো হয়েছিল। আমার অনুমান হত্যাকারী এবং ওই পিস্তলের যিনি অধিকারী অনার। কিরিটির কথা শেষ হলো না। মালতী এসে ঘরে প্রবেশ করলেন। আসুন মালতী দেবী, কিরিটি বললেন। আমাকে ডেকেছেন কেন? মালতী বললেন, একটা মৃতদেহ শনাক্ত করবার জন্য। মৃতদেহ কার? পাশের ঘরেই আছে, চলুন। কিরিটি, হেমন্ত সাহু ও মালতী এসে পাশের ঘরে প্রবেশ করলেন। মেঝের উপরে আগাগোড়া বস্ত্রাবৃত একটা মৃতদেহ পড়েছিল। হেমন্ত সাহুই নিচু হয়ে মৃতদেহের মুখের উপর থেকে বস্ত্রখণ্ড টেনে নিতেই মালতীর কণ্ঠ হতে একটা অস্ফুট চিৎকার নির্গত হলো। না! কিরিটি শান্ত গলায় মালতীর দিকে তাকিয়ে বললে, এবারে আর মিথ্যা নয়। সত্যি সত্যি ক্ষিতীন্দ্রবাবু এবারে তার মৃত্যুর মধ্যে দিয়ে প্রমাণ করে গিয়েছেন তিনি আর বেঁচে নেই, সত্যি সত্যি মারা গেছেন। মালতী পাথরের মতোই দাঁড়িয়ে থাকে। কি, আপনার স্বামী ক্ষিতীন্দ্র চট্টোপাধ্যায় তো? হেমন্ত সাহু প্রশ্ন করলেন। মালতী দেবী পূর্ববৎ পাথরের মতোই দাঁড়িয়ে রইলেন। ওই সময় একজন সিপাহী এসে ঘরে প্রবেশ করল। স্যার, কি খবর বৈজপ্রসাদ? সে ভদ্রলোক কোথায়? আসেননি? তাকে হোটেলে পাওয়া গেল না। সে কি, হোটেলেই নেই? না, দরজার লকটা বন্ধ ছিল। ডুপ্লিকেট চাবি দিয়ে লক খুলে দেখা গেল ঘরের মধ্যে কেউ নেই, ঘর খালি। কিরিটি বললে, আচ্ছা সাহু, এখনই সর্বত্র ওয়্যারলেস মেসেজ পাঠান চেহারার একটা ডেসক্রিপশন দিয়ে। কুইক, আর দেরি করবেন না। প্রত্যেক স্টেশনে, ভুবনেশ্বর এয়ারপোর্টে সিকিউরিটি পুলিশকে। হেমন্ত সাহু সঙ্গে সঙ্গে ঘর থেকে বের হয়ে গেলেন। আপনার মনের মধ্যে আজ আর কোনো সন্দেহ নেই তো মিসেস চ্যাটার্জি? উনি আপনার স্বামী ক্ষিতীন্দ্রবাবু? মালতী মাথা তুলে কিরিটির মুখের দিকে তাকিয়ে দৃষ্টি নত করলেন। এবারে বলবেন কি, 3 বছর আগে যে মৃতদেহটা শনাক্ত করবার জন্য এখানে এসেছিলেন, সে মৃতদেহটা যে আপনার স্বামী নয় তা বুঝতে পেরেও কেন আপনার স্বামীর মৃতদেহ বলেই শনাক্ত করেছিলেন? মালতী দেবী নীরব। একটা মিথ্যার ভিতর দিয়ে মুক্তি পেয়ে গেছেন বলেই বোধ হয়, তাই নাকি? মালতী পূর্ববৎ নীরব। সেদিন যদি মিথ্যাটা সত্য বলে মেনে না নিতেন, তবে হয়তো আজ এমনি করে মৃত্যুবরণ করতে হতো না ক্ষিতীন্দ্রবাবুকে। প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে আপনিই আপনার স্বামীর মৃত্যুর জন্য দায়ী মালতী দেবী। মালতী তখনও নীরব। আপনি হয়তো ছেলে মেয়ে ও অন্যান্য সকলের দিক থেকে বেঁচে গেলেন, কিন্তু নিজের মনের কাছে জবাব দেবার মতো কিছুই তো রইল না। আপনার স্বামীর কোনো দোষ ছিল না তা আমি বলছি না, ছিল। তার অনেক দোষ ত্রুটি ছিল এবং সবকিছুর উপরে ছিল তার নির্বুদ্ধিতা। তবু বলবো, আপনার কাছ থেকে একটু সহানুভূতি পেলে হয়তো আপনাদের দুজনেরই জীবনটা এইভাবে নষ্ট হয়ে যেত না।
কিরিটি লক্ষ্য করল মালতী দেবীর দু চোখের কোণ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। হেমন্ত সাহু ঘরে ঢুকলেন। সিগন্যাল মেসেজ পাঠাবার ব্যবস্থা করে দিয়ে এলাম মিস্টার রায়। ঠিক আছে, চলুন এবার হোটেলের দিকে যাওয়া যাক, কিরিটি বললে। আপনি কি মনে করেন মিস্টার রায় দত্ত মজুমদার হোটেলে ফিরে আসবেন? কিরিটি মৃদু হাসল। তার জন্য ভাববেন না। পালিয়ে আর কোথায় যাবেন দত্ত মজুমদার? ধরা তাকে পড়তেই হবে। একবার কীতেন্দ্রবাবুর মানে আপনাদের মৃত চন্দ্রকান্ত বাবুর সুটকেসটা ভালো করে উল্টে পাল্টে সবকিছু দেখতে হবে। কিরিটি উঠে দাঁড়ালো। চলুন মালতী দেবী। কোথায়? হোটেলে। কেন? ডেড বডির ময়নাতদন্ত না হওয়া পর্যন্ত আর ডেড বডি পাচ্ছেন না। পেতে পেতে হয়তো কাল পরশু। আমি কিন্তু আজই ফিরে যেতে চাই, অবশ্যই আপনাদের অনুমতি পেলে। মালতী বললেন। স্বামীর মৃতদেহে সৎকার না করে চলে যাবেন? মালতী মাথা নিচু করলেন। ভদ্রলোক সত্যিই হতভাগ্য। ছোটবেলায় মাকে হারিয়েছেন, বাপের স্নেহ কোনোদিন পাননি। আপনিও সারাটা জীবন বিমুখ হয়েছিলেন। অন্তত শেষ কাজটুকু করুন। পরলোক বলে যদি কিছু থাকে তো হয়তো একটু শান্তি পাবেন। কীতেন্দ্র সুটকেসের মধ্যেই একটা দীর্ঘ চিঠি পাওয়া গেল। চিঠিটা দিন 10 আগে তার স্ত্রী মালতী দেবীকেই লেখা, কিন্তু শেষ পর্যন্ত পোস্ট করা হয়নি। মালতী, আমি বেঁচে আছি। 3 বছর পূর্বে পুরীর হোটেলে যে মৃতদেহকে তুমি তোমার স্বামীর বলে শনাক্ত করেছিলে পুলিশের সামনে, সে আমি নই। আমার বৈমাত্রেয় ভাই জিমুত বাহন চট্টোপাধ্যায়। ভাগ্যের কি নির্মম পরিহাস দেখো। আমরা 2 ভাই একই রকম দেখতে হয়েছিলাম, 2 মায়ের গর্ভে জন্মালেও। তুমি তো তাকে কোনোদিন দেখোইনি। আমিও ছোটবেলায় মাত্র একবার দেখেছিলাম তাকে। দাদাকে তার মামারা আসতে দেননি কোনোদিন বাবার কাছে। দাদাও আসেননি। মনের মধ্যে একটা ঘৃণা তার মামারা বাবার প্রতি সঞ্চার করেছিল। আর তুমি হয়তো জানো না, দাদার এক বোনও ছিল। তার নাম মুকুল। দাদার থেকে 18 মাসের ছোট। তার জন্মের পরই আমাদের সেই মা মারা যান। সেই মার জীবনের শেষের একটা বছর বাবার কাছ থেকে তিনি দূরেই ছিলেন। ছোট বোন মুকুল তখন মার গর্ভে। বাবাও জানতেন না কথাটা। মা তো তাকে কথাটা জানতেই দেননি। স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হওয়ায় দুজনে পৃথক হয়ে যান। মনোমালিন্যের কারণ যতদূর জানা যায় বাবার অত্যধিক মদ্যপানের অভ্যাস। আমি তোমাকে অতীতের সব কথা জানাচ্ছি, কারণ তাহলেই তুমি বুঝতে পারবে কেন 3 বছর পূর্বে জীবিত থেকেও আমাকে মৃত্যুর মিথ্যা সংবাদটা মেনে নিতে হয়েছিল। কেন এই দীর্ঘ 3 বছর আত্মগোপন করে থাকতে হয়েছে আমাকে। আমি আবার সংসারে তোমাদের সকলের মাঝখানে ফিরে যেতে চাই মালতী। নতুন করে আবার তোমাদের নিয়ে বাঁচতে চাই। তাই কিছুই গোপন করব না, সব বলবো আজ অকপটে। সলিল দত্ত মজুমদার নামে এক ভদ্রলোককে মুকুল ভালোবাসে এবং তাদের বিয়েও হয়। মুকুলের সঙ্গে সলিলের বিবাহে অবশ্যই দাদার পূর্ণ মত ও সহযোগিতা ছিল। দাদার সলিল উভয়ে ছিল ঘনিষ্ঠ বন্ধু। সেই সূত্রেই মুকুলের সঙ্গে সলিলের আলাপ। দাদা আমারই মতো ম্যাট্রিক পাস করে আইএ পড়তে পড়তে পড়া ছেড়ে দেয়। মামারা তখন তাকে ঘর থেকে বের করে দেয়, কারণ ওই বয়সেই দাদা স্মাগলারদের দলে ফিরে গিয়েছিল। আর ওই স্মাগলিংয়ের সূত্রেই সলিল দত্ত মজুমদারের সঙ্গে দাদার আলাপ ও ঘনিষ্ঠতা। সলিল দত্ত মজুমদার বিলাত ফেরত ও একজন বড় অফিসার হওয়া সত্ত্বেও স্মাগলিংয়ে জড়িত ছিল। লোকটার টাকার নেশা ছিল প্রচন্ড। মুখোশ ছিল তার বড় একটা কোম্পানিতে বড় একটা পোস্টের চাকরি। তার অন্ধকারের জীবনটা বোধ করি ওই চাকরি ও পজিশনের দরুনই সকলের ধরাছোঁয়ার বাইরে ছিল। বিবাহের পর মুকুল যখন তার ঘরে এলো, সে কিন্তু খুনাক্ষরেও এই সব কিছু না জেনেই এসেছিল। আগেই বলেছি মুকুল ছিল সত্যিই সুন্দরী। দলের একজন হোমরা চোমরা ছিল ইসমাইল খান। লোকটা জাতিতে পাঠান। একদিন মুকুলকে দেখে সে পাগল হয়ে উঠল। সোজাসুজি সে সলিলকে কথাটা বললে। সলিল দত্ত মজুমদারকে ইসমাইলের প্রস্তাবে রাজি হতে হলো, কারণ তাছাড়া তার উপায় ছিল না। এক রাত্রে ঘুমন্ত মুকুলের শয়নকক্ষে ইসমাইলকে ঢুকিয়ে দিল সলিল। কিন্তু ইসমাইল খান জানতো না মুকুল কি প্রকৃতির মেয়ে। সে ধর্ষিতা হলো বটে, কিন্তু তাকে শেষ পর্যন্ত মুকুলের হাতেই প্রাণ দিতে হলো পিস্তলের গুলিতে। তারপর সেই পিস্তলের সাহায্যেই মুকুল আত্মহত্যা করার চেষ্টা করে, কিন্তু পারে না। অবশেষে তার মস্তিষ্ক বিকৃতি ঘটে। সব ব্যাপারটা ঘটে সলিল দত্ত মজুমদারের দেওঘরের বাড়িতে। রাতারাতি ইসমাইলের মৃতদেহটা সলিল দত্ত মজুমদার পাচার করে দিল আর মুকুলকে পাঠিয়ে দিল রাঁচির পাগলাগারদে।
সে এখন বদ্ধ উন্মাদ। কোনো প্রমাণই ছিল না। সলিল দত্ত মজুমদার রটিয়ে দিল মুকুল নিরুদ্দিষ্টা। দাদা কিন্তু খুঁজে বেড়াতে লাগলো মুকুলকে। ওই সময় অনুরাধা এলো আকস্মিকভাবে সলিল দত্ত মজুমদারের জীবনে। অনুরাধা একজনকে ভালোবাসত, কিন্তু সলিল দত্ত চাতুরিতে কিছুটা একটা সাচ্ছল্যের জীবনের জন্য সে ভুলে গেল সবকিছু। দাদা বরাবরই সলিল দত্তর ওপর নজর রেখেছিল। হঠাৎ সে সংবাদ পেল সলিল দত্ত পুরীতে আসছে। সঙ্গে সঙ্গে দাদা স্থির করে সে পুরীতেই যাবে এবং তার সঙ্গে শেষবারের মতো দেখা করবে। মুকুলের ব্যাপারে একটা হেস্তনেস্ত করবে, কিন্তু একা সম্ভব নয়। তাই সে জামশেদপুর গিয়েছিল আমার সঙ্গে দেখা করতে। আমি সে রাত্রে বঙ্কিমের গৃহে তাকে চিনেও না চিনবার ভান করলাম। দাদা সেখান থেকে বের হয়ে আসার সঙ্গে সঙ্গেই আমিও উঠে পড়লাম। আমিও বুঝেছিলাম আমার সঙ্গে দেখা না করে ও কথা না বলে দাদা যাবে না। ঠিক তাই হলো। মাঝপথেই তার সঙ্গে আমার দেখা হলো। ক্ষিতি, কে? দাঁড়ালাম আমি। থমথমে অন্ধকার রাত, পথে জনমনীষী নেই। দাঁড়া, আমি জিমুত। কি চাই, কেন এসেছো? আমি শুধালাম। মুকুলের সন্ধান পাওয়া গিয়েছে। কোথায় সে? বেঁচে আছে তাহলে? হ্যাঁ, বদ্ধ উন্মাদ আছে রাঁচির পাগলা গারদে। কি করে জানলে? ইসমাইল খানের ব্যাপারটা আমাকে বলে গেল জিমুত বাহন। শুধালাম, কি করে এসব কথা জানলে? দলের লোকেদের কাছ থেকেই শুনেছি। শোন, যে জন্যে এসেছি। আজ শুক্রবার, সামনের বুধবার তুই চলে আয় পুরী। আমিও ওই দিনই পুরী পৌঁছাবো। সলিল পুরীতে আছে। মুখোমুখি একটা মোকাবিলা করতে হবে ওই শয়তানটার সঙ্গে। আমি একা থাকলে হবে না, তুইও আসবি। আমি রাজি হয়ে গেলাম। আর 3 দিন বাদেই পুরী রওনা হলাম। হোটেলে পাশাপাশি ঘরে আমরা ছিলাম। আমি ও দাদা 17 নম্বর ঘরে, আর 18 নম্বর ঘরে সলিল দত্ত মজুমদার। যে রাত্রে পুরীতে পৌঁছাই সেই রাত্রেই ঘটনাটা ঘটল। সলিলের হাতে ঘুমের মধ্যে জিমুত বাহন নিহত হলো। পিছন থেকে তার গলায় ধারালো অস্ত্র চালিয়ে তাকে হত্যা করা হয়। সে রাত্রে খুব বেশি মদ্যপান করে নেশাগ্রস্ত হয়ে পড়েছিলাম। 2 ভাইয়ে মিলে 2 বোতল প্রায় শেষ করেছিলাম। তখনও জানি না সলিল পাশের ঘরেই আছে। আমি জানতাম সে তখনও হোটেলে এসে পৌঁছায়নি। শেষ রাত্রের দিকে ঘুমটা ভেঙে যেতে দেখি ওই বীভৎস দৃশ্য। দাদা নিহত। ভয়ে পালালাম আমি, পাছে আমাকেই পুলিশ খুনি বলে ধরে। দাদার কথা শুনে পুরীতে এসে ভুল করেছিলাম। আবারও ভুল করলাম পালিয়ে গিয়ে। সেই শুরু হলো আমার অজ্ঞাতবাস। এই 3টে বছর যে আমার কিভাবে কেটেছে, বেঁচেও মরে আছি আমি। শেষ পর্যন্ত এই ব্যাপারের একটা হেস্তনেস্ত। ব্যাস, এইখানেই চিঠি শেষ। চিঠিটা ওই পর্যন্তই লেখা, আর লেখা হয়নি। চিঠিটা হাতে করে কিরিটি বসে রইল অনেকক্ষণ। তারপর একসময় চিঠিটা পকেটে নিয়ে বের হয়ে এলো। রাত তখন প্রায় 9:15। 17 নম্বর ঘরে মালতী ছিলেন। কিরিটি তার ঘরেই থাকবার ব্যবস্থা করেছিল মালতীর, এবং নিজে নিচের একটা ঘরে শিফট করেছিল। দরজা বন্ধ। দরজার গায়ে টোকা দিতেই সাদা এলো। কে? মালতী দেবী, আমি কিরিটি রায়, দরজাটা খুলুন। মালতী দরজা খুলে দিলেন। ঘরে আসতে পারি? আসুন। দরজা ছেড়ে দিলেন মালতী। এই চিঠিটা পড়ে দেখুন। কার চিঠি? কিসের চিঠি? মালতী শুধালেন। চিঠিটা আপনার স্বামীর লেখা, আর আপনাকেই লেখা। চিঠিটা শেষ করতে পারেননি, তাই হয়তো পোস্ট করেননি। কোথায় পেলেন এটা? আপনার স্বামীর সুটকেসে। পড়ে দেখুন, আপনার সমস্ত প্রশ্নেরই উত্তর এর মধ্যে পাবেন। মালতী হাত বাড়িয়ে চিঠিটা নিলেন। মালতী কিরিটির হাত থেকে চিঠিটা নিলেন বটে, কিন্তু মনে হলো তার জন্য যেন মনের মধ্যে কোনো তাগিদ ছিল না, কোনো ইচ্ছা বা আগ্রহ না। কিরিটি আর দাঁড়ালো না। কিরিটি স্থির করেছিল পরের দিনই সে চলে যাবে। মালতী দেবীর কাজটুকু যখন শেষ হয়ে গিয়েছে, পুরীতে থাকা তো আর প্রয়োজন নেই। কেবল একটা কাজ বাকি। হোটেলের বোর্ডারদের গতিবিধির উপর যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল, হেমন্ত সাহুকে বলে তার একটা ব্যবস্থা করে দেওয়া। হোটেল থেকে এখনো কেউ যাননি। রাত্রে আহারাদির পর নিজের ঘরে বসে বসে কিরিটি সেই কথাটাই ভাবছিল। রাত তখন 10:15 হবে। থানা থেকে হেমন্ত সাহুর লোক এলো তার একটা চিঠি নিয়ে। সাব, হুজুর আপনাকে একবার থানায় যেতে বলেছেন। কিরিটি আর দেরি করে না, উঠে পড়ল। লোকটা একটা সাইকেল রিক্সা এনেছিল। উঠে বসলো কিরিটি সাইকেল রিক্সায়। শ্রাবণের আকাশটা আজ পরিষ্কার। কোথাও কোনো মেঘের চিহ্ন মাত্র নেই।
ঝকঝক করছে আকাশ ভরা একরাশ তারা। সমুদ্রের একটানা গর্জন, বাতাস উহু করে ভেসে আসছে। কালো কালো ঢেউগুলো শুভ্র ফেনার মুকুট মাথায় বালু বেলার উপর ভেঙে ভেঙে পড়ছে। থানার অফিস ঘরেই হেমন্ত সাহু বসেছিলেন, আর তার সামনে মুখোমুখি বসেছিল যে লোকটা, তাকে দেখে কিরিটির ওষ্ঠপ্রান্তে একটা ক্ষীণ হাসির রেখা জেগে ওঠে। সলিল দত্ত মজুমদার। এই যে আসুন মিস্টার রায়, হেমন্ত সাহু বললেন। কিরিটি একটা চেয়ার টেনে নিয়ে বসল। আমি জানতে চাই দারোগাবাবু, সলিল দত্ত মজুমদার বললে, ভুবনেশ্বরের হোটেল থেকে আমাকে এখানে এভাবে ধরে আনা হলো কেন? জবাব দিল কিরিটি। দারোগাবাবুর কঠিন নির্দেশ সত্ত্বেও আপনি গতকাল কাউকে কিছু না বলে হোটেল থেকে পালিয়েছিলেন কেন? পালিয়েছিলাম? কে আপনাকে বললে? যেভাবে চলে গিয়েছিলেন সেটা পালানো ছাড়া আর কি। আমি কারো হুকুমের চাকর নই। কিন্তু আইন যে কোনো সময় আপনার গতি রুখতে পারে। অন্যায় আইন। ন্যায় অন্যায়ের বিচারটা পরে হবে। আপনি পালিয়েছিলেন কেন তাই বলুন। আবারও বলছি, আমি পালাইনি, চলে গিয়েছিলাম। কিন্তু আপনার বোঝা উচিত ছিল, ওইভাবে চলে গেলেই আইনের হাত থেকে নিষ্কৃতি পাওয়া যায় না। শুনুন, আপনাকে অ্যারেস্ট করে আনা হয়েছে। অ্যারেস্ট? শুনতে পারি? কি জন্য? আপনার বিরুদ্ধে তিনটে হত্যার অভিযোগ। কি পাগলের মতো আবল তাবল বকছেন? 3 বছর আগে পুরীর হোটেলে এক রাত্রে জিমুত বাহনকে হত্যা করেন আপনি, এবং 3 বছর পরে আরো দুজনকে পরপর হত্যা করেন। প্রথমে অনুরাধা দেবী ও পরে ক্ষিতীন্দ্র বাবুকে। মশাই গাঁজা টাজা সেবন করেন নাকি? আপনি বলতে চান আপনি ওই হত্যাগুলো করেননি? নিশ্চয়ই না। সলিল দত্ত মজুমদারের কণ্ঠস্বরে এতটুকু কোনো দ্বিধা বা সংকোচ মাত্র নেই, শান্ত নির্বিঘ্ন। তা ওই অদ্ভুত আজগুবি চিন্তাটা আপনাদের উর্বর মস্তিষ্কে কি করে এবং কেনই বা এলো জানতে পারি কি? নিশ্চয়ই। কিরিটিও অনুরূপ শান্ত গলায় জবাব দিল, জানতে পারেন বই কি। বক্র হাসি দেখা গেল সলিল দত্ত মজুমদারের ওষ্ঠপ্রান্তে। আমি যে তাদের হত্যা করেছি তার কোনো প্রমাণ কি আপনাদের কাছে আছে? প্রমাণ ছাড়া কি দারোগাবাবু আপনার বিরুদ্ধে চার্জ গঠন করেছেন? তাই নাকি? তা কি প্রমাণ আছে আপনাদের হাতে বলুন তো? মোটামুটি যে 4টি প্রমাণ। 4টি প্রমাণ? হ্যাঁ, কিরিটি শান্ত গলায় বললে। যে রাত্রে অনুরাধা দেবীকে হত্যা করা হয় সে রাত্রে তো হোটেলের ত্রিসীমানায় আমি ছিলাম না। আমি ভুবনেশ্বরে গিয়েছিলাম। ম্যানেজার দেবেশবাবুকে জিজ্ঞাসা করলেই জানতে পারবেন। সে আলিবাইটা আপনার ধোপে টিকবে না, কারণ সে রাত্রে আপনি আদৌ ভুবনেশ্বরে যাননি, আর জগন্নাথ পান্ডাই সে সাক্ষ্য দেবে। মনে হলো আপনি যেন একটু চমকে উঠলেন মিস্টার দত্ত মজুমদার। আপনার একটা কথা জানা প্রয়োজন। জগন্নাথ পান্ডা আপাতত নিরাপদ জায়গাতেই অবস্থান করছে। আদালতেই যা বলবার সে বলবে। তারপর 2 নম্বর প্রমাণ, আপনার ব্যবহৃত বিলেত থেকে আনা রেইনকোট, মানে ওয়াটারপ্রুফটা, যেটা আপনি সে রাত্রে ঝড়জলের মধ্যে ব্যবহার করেছিলেন। তারপর আপনার কাজকর্ম চুকে যাবার পর হোটেল থেকে বের হয়ে গিয়ে সমুদ্র তীরে একটা কাঁটা ঝোপের মধ্যে ফেলে দিয়ে এসেছিলেন। সেটার স্থানে স্থানে এখনো যথেষ্ট রক্তচিহ্ন আছে, যে রক্ত কেমিক্যাল অ্যানালিসিসে প্রমাণ করবে অনুরাধা দেবীর রক্ত। সেটা এখন সে রাত্রের হত্যাকাণ্ডের অন্যতম প্রমাণ হিসাবে থানাই আছে। শেষের কথাগুলো শুনতে শুনতে কিরিটির মনে হলো যেন সলিল দত্ত মজুমদারের মুখের চেহারাটা কেমন পাল্টে যাচ্ছে। এবার আসা যাক 3য় প্রমাণে। আপনার পিস্তলটা, যেটার সাহায্যে 3য় দিন রাত্রে আপনি আপনার হতভাগ্য নির্বোধ সম্বন্ধী ক্ষিতীন্দ্রবাবুকে হত্যা করেছিলেন, সেই পিস্তলটা আজ শেষ রাত্রে একজন জেলে সমুদ্রের কাছে কুড়িয়ে পেয়েছে। ওই পিস্তলের নম্বরটাই প্রমাণ দেবে ওই পিস্তলের লাইসেন্স হোল্ডার কে। কিরিটির মনে হলো সলিল দত্ত মজুমদারের থুতনিটা যেন ঝুলে পড়েছে। বলছিলাম না 4টি প্রমাণ আপাতত আমাদের হাতে আছে। 4র্থ প্রমাণ হলো ক্ষিতীন্দ্রবাবুর অসমাপ্ত একখানা চিঠি। সারাটা জীবন ধরে নির্বুদ্ধিতা করে করে বোধহয় মৃত্যুর আগে ওই একটি মাত্র বুদ্ধির কাজ করতে উদ্যত হয়েছিলেন ক্ষিতীন্দ্রবাবু, তার স্ত্রী মালতী দেবীকে ওই চিঠিটা লিখতে বসে। এখন বুঝতে পারছেন দত্ত মজুমদার সাহেব, গরল আর পাপ কখনো চাপা থাকে না। 3 বছর আগেকার চাপা পাপও আজ এতদিন পরে প্রকাশ হয়ে পড়ল। সলিল দত্ত মজুমদার একেবারে চুপ, কেমন যেন অসহায় বৌবা দৃষ্টিতে তাকিয়ে আছেন কিরিটির মুখের দিকে।
সেই দিনই হয়তো আপনি ধরা পড়তেন, যদি না নির্বোধ ক্ষিতীন্দ্রবাবু প্রাণের ভয়ে পালিয়ে আত্মগোপন করে থাকতেন। অবশ্যই আপনাকে পরোক্ষভাবে ক্ষিতীন্দ্রবাবুর অতি চালাক ও বুদ্ধিমতী স্ত্রী মালতী দেবীও কিছুটা সাহায্য করেছিলেন, তার নিজের স্বামী বলে জিমুৎবাহনের দেহটা আইডেন্টিফাই করে। যাকে সে কথা, সে রাত্রে জিমুৎবাহনের মুখ বন্ধ করবার জন্য তাকে কিভাবে হত্যা করেছিলেন তা আমরা জানতে চাই না, জানবার আর প্রয়োজনও নেই। যে দুটি হত্যার প্রমাণ আমাদের হাতে আছে তাই যথেষ্ট। কিন্তু আমার প্রশ্ন, আপনি তো ভালো করেই জানতেন অনুরাধা দেবীকে ডক্টর সেন ভালোবাসেন, তা জানা সত্ত্বেও ভদ্রলোকের কাছ থেকে অনুরাধাকে অমন করে ছিনিয়ে এনেছিলেন কেন? হঠাৎ ওই সময় সলিল দত্ত মজুমদার করে উচ্চ কণ্ঠে হেসে উঠলেন। মিস্টার দত্ত মজুমদার, কিউটি ডাকলো, কিন্তু দত্ত মজুমদার তখনও হাসছে। থানার ঘরের দেওয়ালগুলোতে যেন সেই হাসির শব্দ প্রতিহত হয়ে ঠিকরে ঠিকরে যেতে লাগলো। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। গল্প পাঠ তোমাদের ভালো লেগে থাকলে তোমাদের কাছে আবারও অনুরোধ থাকলো, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামত পাঠানোর জন্য। ধন্যবাদ।